আমি কে মানে? আমি সোনেরা সিদ্দিকী, আব্বুর মেয়ে আর দিব্যর হবু বউ। মধু ভ্রুকুচকে তাকিয়ে রইল সুনেহরা দিকেও। বেশ বুঝতে পারছে সুনেহরার অন্য কোনো মতলব আছে। মধু যা ভাবছে তাই যদি সত্যি হলে সুনেহরা ওর জন্য বিপদ। ওদের দূরে থাকায় শ্রেয়। আচমকায় টান পড়লো সুনেহরার হাতে। মধু ওকে রুম থেকে বের করে দিয়ে রাগী কণ্ঠে বলল, দ্বিতীয়বার আমার সামনে আসবি না, মেরে ফেলবো একদম। সুনেহরা বাঁকা হাসল। ওর মুখে লেগে থাকা প্রাণোচ্ছল ভাবটা নিমিষে হারিয়ে গেল। কিছুটা এগিয়ে বলল, মেরে ফেলবি? মেরে ফেলা খুব সহজ, তুই এগুলোতে এক্সপার্ট বুঝি। মধু প্রচণ্ড বিরক্ত আজ। অন্য সময় হলে কিছুই বলতো না সে, তবে আজকের ঘটনার পর আর এই সুনায়রাকে বিশ্বাস করবে না মধু। সুনায়রা আরও কিছু বলতে চাইলে মধু ওর হাত দুটো শক্ত করে চেপে ধরল দেয়ালের সাথে। চোখ মুখ কঠোর করে কণ্ঠে তেজ নিয়ে বলল, কে তুই? নাটক করছিস আমার সাথে? তুই আমাকে চিনিস না সুনেরা, মেরে ফেলবো, বিশ্বাস কর। আমার সাথে ছলনা করার শাস্তি কতটা ভয়ঙ্কর বোঝাবো তোকে। সুনায়রা প্রত্যুত্তরে কিছুই বলল না। মধু ওকে ছেড়ে দিয়ে চলে যাবে তখনই গিয়ে পথ আটকালো ওর। জলে টইটুম্বর সুনায়রা চোখ দুটো। ও যে এই শ্যামবর্ণের সুদর্শন মানবটিকে বড্ড ভালোবাসে, তার কোনো ক্ষতি চায় না সুনায়রা। মধু তাকিয়েছে মেয়েটার চোখের দিকে। এই চোখ দুটো যেন রহস্যে ভরা। শত চেষ্টা করেও এই চোখ দুটোর ভাষা পড়তে পারছে না মধু। সুনায়রা মধুর হাতটা ধরল নিজের দুহাত দিয়ে। ওর হাতটা নিজের গালে ঘষে বলল, দীপু, আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর। আমি তোর ভালো চাই সর্বক্ষণ। এমন কোনো কথা নিশ্চয়ই আছে যা তুই কাউকে বলতে পারছিস না। কাউকে বলতে না পেরেই কথাগুলো তোর মাথায় কিলবিল করছে। তুই কষ্ট পাচ্ছিস অথচ কাউকে বলতে পারছিস না, তাই না? কথাগুলো তুই আমাকে বল, তোর মনটা হালকা হবে। তোর আকাশ পরিমাণ ভুল থাকলেও আমি তার নিজ হাতে শুধরে দেব। মধু হেসে উঠল। সুনেরার কাজল কালো চোখ দুটোর সাথে চোখ মিলিয়ে বলল, পুরো আমিটাই ভুলে ভরা সুনেরা। তুই শোধরাতে পারবি না আমাকে। আমার কাছাকাছি আসলে পুড়তে হবে তোকে। পড়তে পড়তে ছাই হয়ে গেলেও আমি তোকে শুধরে নিব দীপু। তুই শুধু বল, তুই কোনো ভুল করিসনি। মধু নিশ্চুপ। সে যে অগণিত ভুল করেছে। এই ভুলে ভরা জীবনে সুনেহরাকে সে জড়াবে না কোনোভাবেই। সুনেহরা চোখ বলছে ও মধুকে ভালোবাসে, নিজের মন প্রাণ উজাড় করে ভালোবাসে। কিছুক্ষণ আগের রহস্য ঘেরা চোখ দুটো যেন হারিয়ে গেছে। এই চোখে মধু নিজের প্রতি ভালোবাসা দেখছে। কথাগুলো ভেবে কিছুটা শান্ত হয়েছিল মধু, কিন্তু পরক্ষণে আবার কি যেন মাথায় এলো। সরে গেল সুনেহরার থেকে কিছু দূরে। ধমকে সরে ওকে চলে যেতে বলল। এবারে মধুর ধমকটা খুব খারাপ শোনালো। দেরি না করে চলে গেল সুনেহরা। রাহুল চুপি চুপি দোয়েলে রুমে এসে ঢুকেছে। কোনো মেয়ে রুমে এভাবে না বলে ঢোকা খারাপ দেখায় ভেবে চলে যাচ্ছিল সে। তখনই কানে এলো কারো চিৎকার। রাহুল খেয়াল করে বুঝলো চিৎকারটা এসেছে ওয়াশরুম থেকে। এই কণ্ঠ রাহুলের পরিচিত। রাহুলের মন বলল ওর পাখি ভালো নেই, হয়তো কোনো সমস্যা হয়েছে। সাত পাঁচ না ভেবে রাহুল ছুটে গেল ওয়াশরুমের দিকে। দরজাটা আধা খোলা ছিল। দোয়েল হয়তো কোনো রকমে খুলেছে দরজাটা। রাহুল দরজা ঠেলে ভেতরের দিকে তাকালেই মেঝেতে পড়ে থাকা দোয়েলকে দেখলো। সাবানের ফেনায় পা পিছলে মেয়েটা পড়ে গেছে ওভাবে। কোমরে প্রচণ্ড ব্যথায় গোঙাচ্ছে সে। রাহুলের কলিজা কেঁপে উঠল। ডেকে বলল দোয়েলকে, পাখি, আর ইউ ওকে? হেল্প করবো আমি? পরিচিত পুরুষালী কণ্ঠে ধ্যান ভাঙল দোয়েলের। কি হচ্ছে ভাবনায় আসতে ব্যথা ভুলে তড়িৎ গতিতে রাহুলের দিকে তাকালো সে। নিজের দিকে তাকালে ভয় আর সংকোচে গুটিসুটি মেরে বসে রইল মেয়েটা। পরনে যে একটা টাওয়েল ছাড়া আর কিছুই নেই ওর। কোন অলক্ষণে দরজাটা খুলেছিল এই ভেবে নিজেকে নিজে বকাবকি করছে সে। দোয়েল চিৎকার দিতে নিলে রাহুল দ্রুত গিয়ে মুখ চেপে ধরল। কিছুক্ষণ পর মুখের উপর থেকে হাত সরাতেই বলল দোয়েল, আপনি এখানে কি করছেন? চুপ, ইডিয়েট কোথাকার। তুমি এত বড় একটা মেয়ে পড়ে গেলে কি করে? ব্যালেন্স হারিয়ে পড়ে গেছি। আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আপনি বের হন এক্ষুনি। তোমাকে এভাবে ছেড়ে আমি যাই কি করে? কিছু হয়নি আমার, আপনি যান প্লিজ। কেউ দেখে নিলে সর্বনাশ হবে। কিছুই হবে না। কথাটা বলেই দোয়েলকে কোলে তুলে নিল রাহুল। চরম বিস্ময়ে দোয়েলের চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম। তবুও সে চুপ আছে ভয়ে। কেউ না আবার রাহুল আর ওকে একসাথে দেখে ফেলে তাহলেই তো কেলেঙ্কারি হবে। স্রোত শুয়ে আছে কাব্যের বুকে মাথা রেখে। কাব্য ওকে বারবার জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে বলতে, কিন্তু স্রোত বলতে নারাজ। সে চায় না কাব্য চিন্তা করুক। কাব্য হাত বুলালো স্রোতের পুরো মুখে, কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, সুরত, কি হয়েছে আমাকে বল। কোথায় ছিলি তুই? আমি বলেছিলাম তো জায়গা থেকে না নড়তে। পাকনামো করতে কেন গেলি? কাব্য শান্ত কণ্ঠেই বলেছে কথাগুলো, কিন্তু ওর তো সবসময় চোখে মুখে গম্ভীর ভাব থাকে। কথাগুলো শোনায় অন্যরকম। স্রোত ভাবলো কাব্য রাগ করেছে। ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বললাম তো ভুল হয়েছে। কেন করিস এমন ভুল? আর একটু সময় অতিক্রম হলে কি হতো বলতো? নিঃশ্বাসটা আটকে মরে যেতাম আমি।
ভেতরটা কেঁপে উঠল স্রোতের। হাতটা চেপে ধরল কাব্যের মুখে। চোখ বেয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল তার। কাব্য সাথে সাথেই মুছে নিল নীলাম্বরীর চোখের পানি। পুরো মুখে অজস্র চুমু গিয়ে বলল, কাঁদবে না একদম। তুমি কাঁদলে আমার বুকের বাঁ পাশটায় প্রচণ্ড যন্ত্রণা নিলাম বড়ি। ব্যথা তো অনেক পেলাম, তুমি আর ব্যথা দিও না আমায়। পুরো মুখে অজস্র চুমু দিয়ে বলল। স্রোত ভালো করে দেখল কাব্যকে, হাত বুলালো মানুষটার পুরো মুখে। এই তো স্রোতের কাব্য ভাই, কত সুন্দর মায়াবী চেহারা তার, মুখে রাজ্যের মায়া, চোখ ভর্তি ভালোবাসা। এই ভালোবাসা কেবল স্রোতের জন্য, কাব্যের নীলাম্বরীর জন্য। কত ভাগ্যবতী স্রোত। এত বড় পৃথিবীতে এত মানুষের ভিড়ে কাব্যের মনে ভালোবাসা জন্মেছে কেবল নীলাম্বরীর জন্য। হ্যাঁ, সত্যি তো স্রোত ভাগ্যবতী। ওর সুখে কারো নজর না লাগুক। স্রোত কথা না বলে মুখ গুজল কাব্যের বুকে। তাহিয়া আর ধ্রুব বাড়ি এসেই জেনেছে সবটা। তাহিয়া একবার স্রোত কাব্যের রুমে গিয়ে দেখে এসেছে স্রোতকে, কিন্তু কাব্য রুমে ছিল তাই কথা বলতে পারেনি সে। কাব্য সবাইকে বারণ করে দিয়েছে এই বিষয়ে স্রোতকে কিছু জিজ্ঞাসা না করতে, তাই কেউ আর বাড়তি কথা বলেনি। তবে স্রোতের এক্সট্রা কেয়ার প্রয়োজন, হয়তো ভয় পেয়ে আছে কোনো কারণে। এইভাবে তাহিয়া স্রোতের রুমে হাতের প্লেটে করে ওর পছন্দের চিড়ের পোলাও নিয়ে এসেছে। তাহিয়া রুমে আসতেই দেখলো চুপচাপ বিছানায় শুয়ে আছে স্রোত। কাব্য তখন রুমে ছিল না, তাই সাহস করে তাহিয়া স্রোতের পাশে গিয়ে বসলো। স্রোতকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝলো ও অসুস্থ। চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, স্রোত, ঠিক আছে তুমি? স্রোত বিড়ালের মতো ব্ল্যাঙ্কেটের তল থেকে মুখ বের করে বলল, একদম ঠিক নেই গো তাহিয়া আপু। পেটের মধ্যে কেমন গুড়গুড় করছে, মনে হয় বাবু আসবে। কথাটা বলে লজ্জাপর ভান ধরল স্রোত। তাহিয়া মনে মনে হাসলো। স্রোত ওর দিকে তাকালেই হাসি থামিয়ে বলল, তুমি ঠিক বলছো স্রোত? মিথ্যে বলবো কেন? স্রোতের নাকের ডগা আর গাল দুটো লাল হয়ে গেছে লজ্জায়। সে ব্ল্যাঙ্কেট দিয়ে মুখ ঢেকে নিল। তাহিয়া ফের বলল, বাবা, আমাদের স্রোত লজ্জা পায় বুঝি? পাই তো অল্প স্বল্প। শব্দ করে হেসে উঠল তাহিয়া। এই স্রোতের কথাবার্তা ওকে সবসময় হাসিয়ে ছাড়ে। এই বাড়িতে বোধহয় সব থেকে ভালো আর নির্ভেজাল মানুষ স্রোত, দীপ্ত আর ছোট্ট কোয়েল। বাকিটাকে কেমন আজও বুঝে উঠতে পারেনি তাহিয়া। স্রোত উঠে বসলো, তাহিয়াকে বলল, এ তাহিয়া আপু, তুমি তো ডক্টর, আমায় ভালো করে দেখো তো, মনে হচ্ছে না বাবু আসবে? কাব্য মাত্রই এসে দাঁড়িয়েছে দরজার সামনে। স্রোতের কথাটা কানে যেতে ভ্রু কুচকে বলল, বেবি পেটে আসলে পেট গুড়গুড় করে? কে বলেছে এটা? কাব্যের কণ্ঠস্বর কানে আসা মাত্রই উঠে দাঁড়ালো তাহিয়া। স্রোতকে বিদায় জানিয়ে চলে গেল সে। কাব্য এসে স্রোতের সামনে দাঁড়ালো, চোখে মুখে সেই গম্ভীর ভাব। স্রোত মাথাটা নুইয়ে বলল, কেন, আমি বলেছি? তুই ডাক্তার? না, আমি বাবুর আম্মু তো, তাই বুঝতে পারছি। বেবি নড়াচড়া করছে বলেই তো এমন হচ্ছে। কাব্য কটমটিয়ে বলল। মাথা মোটা কথাকার, ভাজা পোড়া খেয়েছিস তাই এমনটা হচ্ছে। স্রোত মুখ ভেঙচি কেটে শুয়ে পড়ল বিছানায়। ব্ল্যাঙ্কেট দিয়ে মুখ ঢেকে বিড়বিড় করে বলল, লোকটা যেন সারাক্ষণ বসেই থাকে আমার ইমোশনে পানি ঢালার জন্য। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 12টার কাছাকাছি। বাড়িটা এখন নিস্তব্ধ, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে এত সময়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল কাব্য। রুমের লাইট অফ করে স্রোতের ঠিক পাশটা এসে ঘুমালো সে। আজ আবারও কাব্যের কাজের জায়গা থেকে মেল এসেছে। খুব দ্রুত ওকে যেতে হবে আমেরিকায়। কিন্তু স্রোতের যে এক্সাম সামনে, এই মাঝপথে পড়াশোনা অফ করিয়ে দেওয়াটা বোধহয় উচিত হবে না। কাব্য চায় না কেউ স্রোতের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলুক। স্রোতের দিকে তাকালো কাব্য। নীলাম্বরীর পাশে গিয়ে গালে বেশ কয়েকটা চুমু দিল। ওকে ডেকে বলল, নীলাম্বরী, শুনছো? সাথে সাথে উত্তর এলো স্রোতের থেকে, শুনছি। সামনে তোমার এক্সাম, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি যে এক্সাম দিতে বারণ করলেন। এক্সাম দিতে মানা করিনি তো, কলেজ যেতে মানা করেছি। কলেজে না গেলে তো পড়া হবে না, আর না পড়লে এক্সামে কি লিখবো আমি? আমাদের প্রেম কাহিনী? প্রেম কাহিনীতে তো চর থাপ্পড় ছাড়া আর কিছুই নেই। লোকেরা আপনার ব্যাপারে খারাপ ভাববে তো। কাব্য ভ্রু কুচকালো, গম্ভীর কণ্ঠে বলল, তা হবে কেন? বাসায় পড়বে। আপনি হুট করে আমার পড়াশোনা নিয়ে কেন পড়লেন এত, বলুন তো? কারণ আছে তাই। কি কারণ? তোমার এক্সামের পর আমরা আমেরিকায় ব্যাক করব। অবাকের সহিত বলে উঠল স্রোত। কি? যা শুনেছ তাই। ফুপিকে রেখে আমি কোথাও যাব না। কাব্যের মেজাজ খারাপ হলো। ঝামেলা করতে চাইছে না সে, রাগত স্বরে বলল কেবল, ঠিক আছে, যেতে হবে না, আমাকে ছেড়ে এখানে পড়ে থাকতে হলে। কথাটা বলেই অন্যদিকে ফিরে তাকালো কাব্য। স্রোতের মন ভার হলো। কাব্য কি ওর উপর রাগ করেছে? হয়তো রাগ করেছে। যখনই কাব্য রেগে যায় তখনই এক লাফে তুমি থেকে তুই সম্বোধনে চলে আসে সে। রাগ করলে করুক, সেও কম না। স্রোত মুখ ভেঙচি কেটে ব্ল্যাঙ্কেটটা শরীরে চাপিয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ না যেতেই কাব্য একটানে ওর উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে সবটা নিজের দিকে নিয়ে নিল। স্রোত চোখ দুটো খুলে কাব্যের দিকে তাকালো। একই কাজ করলো সে নিজে। এভাবে কিছুক্ষণ প্রতিযোগিতা হলে দুজনের মধ্যে স্রোত বিরক্ত হয়ে বলল, কি হচ্ছে এইসব? আমার শীত লাগছে। এসি অফ করে আসুন। পারবো না। আমারও শীত লাগছে, এদিকে একটু দিন। কাব্যর হাত বাড়ালো নিজের বুকের দিকে ইশারা করে স্রোতকে বলল,
এখানে আসো, শীত লাগবে না। মুহূর্তে হাসির রেখা ফুটে উঠল স্রোতের ঠোঁটের কোণে। রাগ অভিমান ভুলে দ্রুত সে ঠাঁই নিল কাব্যের প্রশস্ত বুকে। কাব্য শক্ত করে জড়িয়ে ধরল প্রেয়সীকে, আলতো করে ঠোঁট ছুয়ালো ওর কপালে। ওয়াশরুম থেকে বেরোতেই কারো প্রশস্ত বুকের সাথে ধাক্কা খেল তাহিয়া। মাথা তুলে তাকাতেই দেখতে পেল টি শার্ট ট্রাউজার আবৃত এক মানবকে। তাহিয়া ভ্রু কুচকে বলল, সমস্যা কি? খাম্বার মতো আমার সামনে এসে দাঁড়ালি কেন? এত সময় লাগে ওয়াশরুম থেকে বেরোতে? সত্যি করে বলতো কি করছিলি? পাগলের মতো কথা বলিস না তো। ওয়াশরুমের মানুষ কি করে? ধ্রুব মনে মনে হাসলো। তাহিয়াকে জিজ্ঞাসা করল, তুই রেগে আছিস তানু? রাখবো কেন? এই যে আজ তোর শখ পূরণ হলো না, সেজেগুজে রেডি হয়ে পাত্রপক্ষের সামনে গিয়ে বসতে পারলি না, এগুলো তো হলো আমার জন্যই। নিশ্চয়ই তুই রেগে আছিস আমার ওপর। তাহিয়া বিরক্ত ভঙ্গিতে বলল ধ্রুবকে, রেগে নি, পচ্ছার, ঘুমাবো আমি। হুম, তুই রেগে আছিস? হ্যাঁ রেগে আছি, কি করবি? আদর দিয়ে রাগ ভাঙিয়ে দিব? ধ্রুবের কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই পিছিয়ে গেল তাহিয়া। ওরা দুজনেই এখন ওয়াশরুমের ভেতরে। তাহিয়ার অস্বস্তি হচ্ছে। অন্যদিকে সরে গেলে পথ আটকালো ধ্রুব। চেপে ধরল ওর হাত। তাহিয়া নিজের হাতটা কোনো মতে ছাড়ালো ধ্রুবের থেকে। পিছুতে পিছুতে তাহিয়ার পিঠ ঠেকেছে দেয়ালের সাথে। ধ্রুব এমনভাবে ওকে আটকে রেখেছে, পালানোর পথ খুঁজে পাচ্ছে না তাহিয়া। ওদের ঠোঁটদ্বয়ের দূরত্ব খুব বেশি নয়। ধ্রুবর বারবার ইচ্ছে করছে ঘুচিয়ে দিতে ওদের মধ্যকার সব দূরত্ব। ধ্রুবর মুখের গরম শ্বাস আছড়ে পড়ছে তাহিয়ার চোখে মুখে। ধ্রুব আগের মতোই তাকিয়ে আছে তাহিয়ার দিকে। ওর চোখে প্রেয়সীকে পাওয়ার তীব্র বাসনা। কিন্তু এই পরিস্থিতিতে তাহিয়ার কেমন অস্বস্তি হয়েছে। ও এখান থেকে পালালেই বাঁচে। তাহিয়া খেয়াল করলো একটু একটু করে ধ্রুব ওর দিকে এগিয়ে আসছে। ধ্রুব কি চাইছে বুঝতে পারলো তাহিয়া। কেঁপে ওঠা কণ্ঠে বলল, কি করছিস ধ্রুব? ধ্রুবর ঠোঁটের হাসি চওড়া হলো। তাহিয়ার লজ্জামাখা মুখটার দিকে তাকিয়ে বলল সে, আমাদের বিয়ে হলেও বাসর হয়নি, রাইট? আমার শখ জেগেছে তানু। আজ ওই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করব আমরা। চরম বিস্ময়ে তাহিয়ার চোখ দুটো বড় বড় হয়ে এলো। ধ্রুবের বুক ঠেলে বলল, কি? যা শুনলি তাই। তুই আজ পুরোপুরি আমার হবি তানু। কথাটা বলেই তাহিয়ার দিকে এগিয়ে গেল ধ্রুব। চুমু দিল ঘাড়ে। প্রাণপ্রিয় পুরুষটার গভীর স্পর্শে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল মেয়েটার শরীরে। হাত কাঁপছে তার। সেই কাঁপা কাঁপা হাত দিয়ে খামচে ধরেছে ধ্রুবর পেশিবহুল বাহু। তাহিয়ার হঠাৎই মনে পড়ল ধ্রুব এসব জেদের বশে করছে। ধ্রুব তো এখনো মুখ খুলেনি, বলেনি সে তাহিয়াকে ভালোবাসে। আর না ধ্রুবের কাছে তা প্রকাশ পেয়েছে। এমন একটা সম্পর্কে এতটা কাছাকাছি আসা ভালো ঠেকছে না তাহিয়ার কাছে। তাহিয়া নিজের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা দিল ধ্রুবের বুকে। ধ্রুবের মেজাজ খারাপ হলো। রেগে বলল, কি সমস্যা তানু? তাহিয়া চোখ নামিয়ে নিল। সাথে সাথে ধ্রুব আবারও জিজ্ঞাসা করলো কি হয়েছে। তাহিয়ার কেমন অস্বস্তি হচ্ছে। মনের কথা মুখে আসছে না কোনোভাবে। বারবার মনে হচ্ছে ধ্রুব তাকে ভুল বুঝবে। তাহিয়া মিনমিনে কণ্ঠে বলল, আমি প্রস্তুত নই এসবের জন্য। কেন তুই ভয় পাচ্ছিস? ট্রাস্ট মি তানু, হার্ট করবো না তোকে। কথাটা বলে তাহিয়ার ঠোঁটে চুমু খেলো ধ্রুব। তাহিয়া ফের একই কাজ করলো। লজ্জায় দৃষ্টি সরালো অন্যদিকে। ধ্রুবকে বলল, মাথা ঠিক আছে তোর? ঠিক নেই তো। আমার মাথা মন শরীর কিছুই ঠিক নেই তানু। তুই ঠিক করে দে। ধ্রুব, আদর করি। একদম না। কথাটা বলেই পালিয়ে গেল তাহিয়া। ধ্রুবর মেজাজ খারাপ হলো। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। এই মেয়ের সমস্যা কি? এতদিন নিজে থেকে কাছে আসতে চাইতো, এখন পালাই পালাই করছে। আকাশ ডেকে বৃষ্টি শুরু হয়েছে। আজ শান্ত প্রকৃতি কেমন অশান্ত হয়ে উঠেছে। এই তুমুল বর্ষণের মধ্যে ছাদে দাঁড়িয়ে আছে সুনেহারা। বৃষ্টির পানিতে ভিজে জামাটা পুরো লেপটে গেছে শরীরের সাথে। সুনেহারা আকাশ পানে তাকিয়ে হাত দুটো মেলেছে। গরমের মধ্যে বৃষ্টিটুকুই যেন স্বস্তি নিয়ে এসেছে। মেঘজামা আকাশের দিকে তাকিয়ে সুনেহারা বলছে, বৃষ্টি, তুমি ধুয়ে মুছে নিয়ে যাও সকল মন খারাপ। সিঁড়ির কাছে দরজার সামনে বুকে হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে আছে মধু। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের মেয়েটার দিকে। সুনেহারার ঠান্ডার দোষ। বৃষ্টিতে ভিজলে বা আইসক্রিম খেলে প্রচণ্ড জ্বর হয় ওর। মধু তো ওকে দেখে আসছে সেই ছোট থেকে। এই টুকটাক বিষয়গুলো সে ভালো করেই জানে। কিন্তু ওর মনে দয়া মায়া কম। সুনেহারা বৃষ্টিতে ভিজুক জ্বর বাদুক যাইছে হোক, ওর যাই আসে না তাতে। কথাটা ভেবে চলে যাচ্ছিল মধু। কানে এলো সুনেহারা চিৎকার। তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে তাকালো মধু। সুনেহারা ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে মাটিতে। পায়ে হাত চেপে আর্তনাদ করছে মেয়েটা। বুক কেঁপে উঠল মধুর। সুনেহারা ঠিক আছে তো? দেরি না করে মধু বৃষ্টির মধ্যে ছুটে গেল ছাদে। সুনেহারার সামনে গিয়ে দাঁড়ালো সে। মেজাজ দেখিয়ে বলল, পাকনামি না করলে তোর চলে না? সুনেহারা তার পায়ের ব্যথা ভুলে তাকালো মধুর দিকে। হাত দুটো বাড়িয়ে দিয়ে বলল, বেশি কথা না বলি কোলে নিয়ে আমায়। কোন দুঃখে? তোর বউ পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে দিব্য। মরে টরে গেলে বিয়ের আগেই তোকে বিধবা হতে হবে। এই দুঃখে না হয় এবারের মতো বাঁচিয়ে নে।
মধু চোখ রাঙিয়ে তাকালো মেয়েটার দিকে, অমনি হেসে উঠল সুনায়রা। সে জানে তার কষ্টে এই কঠোর মানবটার একটু হলেও কষ্ট হয়। সুনায়রা ওভাবে বসেই বলল, কি হলো? আমার মরার কথা শুনে বুকে লাগলো, তাই না? লাগবেই তো, ওই বুকে তো আমিই আছি। মধু প্রতি উত্তরে কিছুই বলল না। সুনায়রাকে ফেলে রেখে চলে যাচ্ছিল। সে আবারও ঘুরে তাকিয়েছে, কি যেন ভেবে। মেয়েটার পায়ে লেগেছে, তার উপরে বৃষ্টিতে ভিজেছে, সত্যিই না অসুস্থ হয়ে পড়ে। মধু বেশি কিছু না ভেবে কোলে তুলে নিল সুনায়রাকে। সুনায়রা খামচে ধরল মধুর শার্ট, দুজনাই ভিজে গেছে পুরোপুরি। সুনায়রা মিটিমিটি হেসে মধুর কানের কাছাটায় গিয়ে বলছে, ইস, আমরা ম্যারিড কাপল হলে আজকে দিনটা কাজে আসতো। মধু সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে উত্তর দিল, কিভাবে? ভিজে জামা কাপড় চেঞ্জ করার উছিলায় বাসর হয়ে যেত। মধুর পা দুটো থেমে গেল মুহূর্তে। এই মেয়ে যে লাগাম ছাড়া ঘোড়া, এ ব্যাপারে সন্দেহ নেই। মধুর দেরি করলো না। মধু সুনায়রাকে কোল থেকে নামিয়ে দিয়ে চোখ মুখ শক্ত করে বলল, অশ্লীল কোথাকার। কথাটা বলেই চলে গেছে মধু। সুনায়রা হাসি মুখে করে তাকিয়ে আছে মধুর যাওয়ার পানে। এই ছেলেটাকে রাগাতে ওর বেশ লাগে, তাই তো সুযোগ পেলেই মধুর অপছন্দের সব কাজ করে ওকে রাগিয়ে দেয়। স্রোত বইপত্র নিয়ে বসে আছে টেবিলে। একটা দরকারি ফোন কল আসায় কাব্য বাইরে গেছে কথা বলতে। চোখে মুখে বিরক্তি নিয়ে স্রোত বসে আছে। পাশে আবার দীপ্ত আর কোয়েল পড়াশোনা করছে। স্রোত যখনই বলল বাচ্চাদের সাথে বসে পড়বে না, কাব্য তখন একটা বড়সড় ধমক দিয়ে বলল, তুই নিজে কি? ওদের সাথে তোর কোনো পার্থক্য আছে? উত্তরে স্রোত বলল, আছে তো, আমি বুঝদার বিবাহিত একটা মেয়ে। কাব্য হেসে উঠল স্রোতের কথা শুনে। স্রোত তখন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল কাব্যের দিকে। কাব্য হাসি থামিয়ে বলল, পেট গুড়গুড় করলে যে মেয়ে বলে বাবু আসে, সে নাকি বুঝদার। স্রোত মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। দীপ্তের দিকে চোখ যেতেই দেখলো মুখ টিপে হাসছে। কাব্য এখানে ছিল তাই হাসিটা আটকে রেখেছিল কোনো মতে, কিন্তু কাব্য যেতেই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবে এমন অবস্থা তার। কাব্য দরজার সামনে গিয়ে ফিরে আসলো। চোখ পাকিয়ে দীপ্তর দিকে তাকাতেই সে উঠে দাঁড়িয়ে বলল, বলুন জাহাপানা, আমার কি করণীয়? আপনি বলেও আমার বউয়ের দিকে তাকাবেন না। দীপ্ত মাথার চুলগুলো নেড়ে মাথাটা নুয়ে নিল। আস্তে করে বলল, মানে ভুল করে তাকাই ফেললে কি হবে? চোখ দুটো খুলে ফুটবল খেলবো। গলা শুকিয়ে এলো দীপ্ত বেচারা। সে দুই দিকে মাথা নেড়ে বলল, না না ভাইয়া, আমি ভুলও কোনো ভুল করব না। সিনিয়রের দিকে আমি একবারের জন্য তাকাবো না, তুমি নিশ্চিত থাকো। কাব্য তো তখন চলে গেল। বইয়ের দিকে তাকালে স্রোতের ঘুম পাচ্ছে। ও তো কখনোই এমন ছিল না। পড়াশোনা করার কত ইচ্ছা ছিল তার, কিন্তু এখন স্রোতের পড়াশোনা ভালো লাগে না। ওর ইচ্ছে করে চুটিয়ে সংসার করতে, বাবুর আম্মু হতে, আর কাব্য ভাইয়ের আদর পেতে। সব তো হয়েছে ওনার জন্যে। উনি আসার পর থেকে স্রোতের সবকিছু কেমন পাল্টে গেছে। দোয়েল এসে স্রোতদের সামনে বসেছে। কাব্যই নাকি ওকে পাঠিয়েছে। এক্সামের আগ পর্যন্ত পড়াশোনায় দোয়েল ওকে হেল্প করবে। দোয়েল আসতে স্রোত চোখ মুখ কুচকে বলল, ধুর, আজকাল এই পড়াশোনা আমার একদমই ভালো লাগে না। দোয়েল কপাল কুচকালো। স্রোতকে জিজ্ঞাসা করলো, কি করতে ভালো লাগে? স্রোত লজ্জা পর ভান ধরল। মাথাটা নুইয়ে মুচকি হেসে বলল, তোমার ভাইয়ের আদর খেতে ভালো লাগে। দোয়েলের চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম। এই মেয়ে তো কোনো কালেই এত নির্লজ্জ ছিল না। দোয়েল বিস্মিত কণ্ঠে বলল স্রোতকে, তুই এত ঠোঁটকাটা হলে কবে স্রোত? বিয়ের পর থেকেই। ভেবো না দোয়েল আপু, বিয়ের পর তুমিও এমন হবে। এই কথাটা বলে স্রোত দৌড়ে গেল রুম থেকে। পেছনে কতবার ডাকলো দোয়েল, কিন্তু ও শুনলই না। দীপ্ত এতক্ষণ তাকিয়েছে দোয়েলের দিকে। শুরু থেকে কি কি হয়েছে সবটাই খুলে বলেছে ওকে। তারপর আর কি সে হেসে যাচ্ছে, কিন্তু দোয়েল বুঝতে পারছে না দীপ্ত এত হাসছে কেন। এখানে তো হাসাহাসি করার মতো সে কিছুই দেখছে না। তাহিয়ার মেডিকেল এক্সামের বেশি দেরি নেই। দিনরাত পড়াশোনা করা লাগছে ওকে। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। এই সময় এক কাপ কফি হলে মন্দ হতো না। মনে মনে এই কথাগুলোই ভাবছে তাহিয়া। ধ্রুব তখন বেঘরে ঘুমাচ্ছিল। তাহিয়ার পাশে নেই বুঝে উঠে আসলো সে। সোফায় বসে থাকা তাহিয়ার ঠিক পাশটায় বসে বলল, কি এত পড়ছিস? এত পড়ে কি হবে? সেই তো বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে। তাহিয়া ভ্রু কুচকে তাকালো ধ্রুবর মুখ পানে। কিছু না বলে নিজের পড়ায় মনোযোগ দিল সে। ধ্রুব খেয়াল করলো তাহিয়া মাঝে মধ্যে মাথায় হাত চেপে ধরছে। চিন্তিত কণ্ঠে ওকে বলল, ধ্রুব, মাথা ব্যথা? অল্প। ধ্রুব উঠে দাঁড়িয়েছে কোথাও যাবে বলে। তাহিয়া এটা দেখে বলছে, কোথায় যাচ্ছিস? কথা না, চুপ করে বসে থাক আর দেখ আমার কামাল। কথাটা বলেই চলে গেল ধ্রুব। তাহিয়া বুঝলো ধ্রুবর জন্য কফি বানিয়ে আনতেই গেল। বয়ে মুখ গুজে বিড়বিড় করে বলল সে, কামাল দেখাতে গিয়ে বেসামাল না হলেই হলো। ল্যাপটপ হাতে নিয়ে সোফায় বসে আছে কাব্য। জরুরি অনলাইন মিটিং চলছে। কোথা থেকে স্রোত এসে পাশে বসলো তখন। কিছু বুঝে ওঠার আগেই চুপ করে চুমু দিল ওর গালে। ভিডিও কনফারেন্সে থাকায় সবাই হা করে তাকিয়ে রইল। কি ঘটেছে বুঝতে পেরে কাব্য ঠেলে দূরে সরিয়ে দিল স্রোতকে। চোখ রাঙাতেই স্রোত মাথা নুইয়ে গাল ফুলিয়ে বসে রইল। তবুও জায়গা ছাড়ল না সে। কাব্য ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, আই উইল জয়েন লেটার।
ইউ উইল কন্টিনিউ। কাব্যের কথা শেষ হতে না হতে কলিগরা সবাই জিজ্ঞাসা করলেন মেয়েটাকে। কাব্য বেশি কিছু ভাবল না। পাশে বসে থাকা তার নীলাম্বরীর চেহারাটা দেখে নিল একবার। অধরকণে হাসির রেখা ফুটে উঠল কাব্যের। সময় ব্যয় না করে সাথে সাথেই উত্তর দিল, শি ইজ মাই ওয়াইফ, মাই সোলমেট। কাব্যের কলিগদের মধ্যে অনেকেই আছেন বাংলাদেশি, আবার অনেকেই ভারতীয়। এক একজন এক এক জায়গার, তবে সবার সাথে কাব্যের সম্পর্ক ভালো। তাদের মধ্যে ভারতীয় এক ছেলে বলল কাব্যকে, রিয়েলি শি ইজ সো কিউট। তুমি অনেক লাকি প্রো, এমন সুন্দরী বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কাব্যের রাগ হলো, ভ্রুজোড়া কুচকে গেল আপনা আপনি। মুহূর্তের পরিবর্তন হলো মুখের ভাবভঙ্গি। কথাবার্তা না বলে ল্যাপটপটা অফ করে দিল সে। অন্য কারো মুখে স্রোতের প্রশংসা নিতে পারছে না কাব্য। এই মেয়েটাই বা হুট করে সামনে আসলো কেন? স্রোতকে ধমক দিয়ে বলল কাব্য। এসবের মানে কি? স্রোতভাবেই বসে আছে, মিনমিনে কণ্ঠে বলছে, চুমুই তো দিয়েছি, রাগ কেন করছেন? আপনি যে দানবের মতো শরীর নিয়ে সারা রাত আমার উপর শুয়ে থাকেন, আমি কি রাগ করি তখন? কাব্য আরো জোরে ধমক দিয়ে বলল স্রোতকে, চুপ, মেজাজ বিগড়াবি না আমার। সামনে আসলে কেন? ওরা যে দেখলো তোকে। তো কি হয়েছে? তোকে শুধু আমি দেখবো স্রোত, অন্যরা কেন দেখবে? নেক্সট টাইম এমন পাকামো করলে মেরে ফেলবো একদম। স্রোতের মনে মনে রাগ হলো। গাল ফুলিয়ে অন্যদিকে তাকালো সে। কাব্যের প্রচণ্ড রাগ হচ্ছে, হাতটা নিষ্পিস করছে স্রোতের গালে একটা থাপ্পড় মারার জন্য। পরক্ষণে আবার মেয়েটার মুখের দিকে তাকালে গলে যাচ্ছে সব রাগ। স্রোত চলে যেতে চাইলেই কাব্যর হাত টেনে নিজের কাছে নিয়ে আসলো। স্রোতের ফোলা ফোলা গালে বেশ কয়েকটা চুমু দিল সে। স্রোত লজ্জায় কুকড়ে যাচ্ছে। কাব্য এই দেখে বলছে, কি হলো? তোমার তো আমার আদর চাই। চলো, প্রথম দিনের মতো আদর দেব তোমায়। সহ্য করতে না পারলে আমার দোষ নেই। তুমি আমাকে সিরিয়াস করেছো, এবার সহ্য করবো। কাব্যের প্রতিটা কথা লজ্জা দিচ্ছে মেয়েটাকে। স্রোত দু হাত দিয়ে আঁকড়ে ধরল কাব্যের গলা। লোকটার হাতের স্পর্শ লাগাম ছাড়ালো। কোমর ছেড়ে ক্রমাগত উপরের দিকে উঠছে কাব্যের হাত। কাব্যের নেশা ধরানো চাহনিয়ার হাতের স্পর্শে কম্পন ধরল স্রোতের সর্বাঙ্গে। শুকনো ঢোক গিলে কিছু বলতে চাইল সে, কিন্তু সুযোগ দিল না। কাব্য আঁকড়ে ধরল স্রোতের ঠোঁট দুটো, ওকে মিশিয়ে নিল নিজের সাথে। দরজাটা বন্ধই ছিল। নিশ্চিত হওয়ার জন্য কাব্য আরেকবার তাকিয়ে দেখে নিল স্রোতকে। কোলে তুলে বিছানায় নিয়ে গেল সে। মেয়েটার পুরো শরীর নিজের করে নিল কাব্য। স্রোত নিতে পারছে না কাব্যকে, এই হলো সমস্যা। এই জন্য লোকটার কাছে ঘেঁষতে ভয় লাগে স্রোতের। কেমন উন্মাদ হয়ে যায় সময়টাতে। কাব্যের মাথা চুলগুলো খামচে ধরেছে স্রোত। কাপা কাপা কণ্ঠে বলছে, শোন, আমার আদর চাই না। কাব্য বিরক্ত হলো, আঙ্গুল চেপে ধরল স্রোতের ঠোঁটে। ওর কানের কাছটায় গিয়ে ফিসফিস করে বলল, ইস, আমার চাই। স্রোত মনে মনে বকা দিল কাব্যকে। দূরে সরাতে চেয়েও পারল না সে। হার মানল কাব্যের জেদের কাছে। সাই জানালো ওর ভালোবাসার ডাকে। প্রিয় পুরুষের করা সমস্ত পাগলামি সয়ে নিল সে। সময় সকাল 10টার মতো হবে। ইতিমধ্যে বাড়ির সবাই যে যার কাজে চলে গেছেন। ধ্রুব আর ওর চাচু মাত্রই অফিসের উদ্দেশ্যে বেরোলেন। দোয়েল ভার্সিটিতে আর দীপ্ত কোয়েল স্কুলে। বাড়িতে যারা আছেন সবাই যার যার রুমে। মাহতাব সাহেব অসুস্থ বেশ অনেক দিন হলো। কিছুদিন পর পর ওনার শরীর খারাপ হয়। ডাক্তারের কাছে নিয়ে গেলে রিপোর্টে কিছুই আসে না। আসবে কি করে? ওনার যে শরীরের অসুখ হয়নি, হয়েছে মনের অসুখ। সাবরিনা বেগম মাত্রই বেরোলেন ওনার রুম থেকে। দরজার সামনে আসতেই দেখা পেলেন স্রোত কাব্যের। কাব্যের মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব, কিন্তু ওর পাশে দাঁড়িয়ে থাকা স্রোতে ঠোঁটের কোণে লেগে আছে মন ভোলানো সুন্দর হাসি। সাবরিনা বেগম ভালো করে দেখলেন মেয়েটাকে। স্রোত আগের থেকে এখন কিছুটা মোটা হয়েছে। ওর গায়ের রং এমনিতেই সুন্দর, তার উপর পড়েছে লাল রঙের থ্রি পিস। পুরো যেন বাগানে তরতাজা সুন্দর লাল গোলাপ লাগছে ওকে। ভাইজির মুখে হাত বুলালেন সাবরিনা বেগম। কিছু বলবেন, তখনই কানে এলো কাব্যের গম্ভীর কণ্ঠ, কেন নিয়ে আসলে এখানে? বিরক্ত লাগছে আমার, যাচ্ছি। স্রোত আঁকড়ে ধরল কাব্যের বাহু। বাচ্চাদের মতো মুখ করে বলল, রাগ করবো কিন্তু। কাব্য দেখল স্রোতের নীল চোখ দুটো। মুহূর্তে ওর রাগ গলে পানি হয়ে গেল। স্রোতের নীলাভ চোখ দুটো শান্ত করলো কাব্যকে। কাব্য দুর্বল নীলাম্বরীর কাছেই একটা মানুষই কাব্যকে হাসাতে পারে, কাঁদাতে পারে, আবারও মন প্রাণ উজাড় করে ভালোবাসতে জানে। নিজের নিষ্পাপ চেহারা আর সমুদ্রের ন্যায় চোখ দুটো দিয়ে কাব্যকে বশ করতে পারে মেয়েটা। কাব্য কিছুই বলল না। সাবরিনা বেগম কাব্যের রাগের কারণ বুঝলেন। স্রোতকে চোখের ইশারায় কিছু একটা বলে চলে গেলেন তিনি। কাব্য আস্তে আস্তে পা রাখলো মাহতাব সাহেবের রুমের ভেতরে। উনি যখনই খেয়াল করলেন কাব্য এসেছে, চোখ বেয়ে আপনা আপনি অশ্রুকণা গড়িয়ে পড়ল ওনার। তড়িঘড়ি করে উঠে বসতে চাইলে স্রোত বলল, ফুপা উঠতে হবে না, আপনি শুয়ে থাকুন, উনি এখানেই আছেন।
কাব্যের দৃষ্টি মেঝের দিকে। এখনো সে মাহতাব সাহেবের দিকে তাকায়নি। এই মানুষটাকে বাবা বলতে ওর বিবেকে বাদে। যে মানুষটা নিজের স্ত্রীকে ঠকিয়ে তারই বোনকে বিয়ে করে, প্রথম সন্তানকে অবহেলা অবজ্ঞা করে দূরে সরিয়ে দেয়, তার প্রতি কাব্যের শ্রদ্ধা আসবে কি করে? এই মানুষটার জন্য ওর শৈশব ছিল রঙহীন, নির্জীব। ছোট কাব্য গুমড়ে মরেছে সারাক্ষণ। অসুস্থ হলেও মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য বাবাকে কাছে পায়নি সে। কাব্যের যে প্রচণ্ড ঘৃণা হয় মানুষটার প্রতি। মাহতাব সাহেব জানেন ছেলের রাগ সম্পর্কে ওর মেজাজ খারাপ হচ্ছে, এও বুঝতে পারছেন। তবে আজ যাই হোক, কাব্যের সাথে উনি কথা বলবেন। সবটা খুলে না বললে যে মরেও উনি শান্তি পাবেন না। নিজের ছলছল চোখ জোড়া নিয়ে বৌমার মুখ পানে তাকালেন মাহতাব সাহেব। কৃতজ্ঞতার স্বরে বললেন মেয়েটাকে। ধন্যবাদ মা, তুমি আমার কথা রেখেছো। স্রোত উত্তরে হেসে বলল। আপনারা কথা বলুন, আমি আসছি। স্রোত চলে গেল। কথাটা বলেই মাহতাব সাহেব তাকালেন ছেলের দিকে। অনুরোধ করে তাকে পাশে বসতে বললেন। কাব্য স্রোতকে কথা দিয়েছে এখানে এসে মাহতাব সাহেবের সাথে ঠিকমতো কথা বলবে। যাই হয়ে যাক, নিজের রাগ সংযত রাখবে সে। কথাটা ভেবেই একটা চেয়ার টেনে বসলো কাব্য। চোখ মুখ আগের ন্যায় গম্ভীর। মাহতাব সাহেব বললেন, আমি তোমাকে কিছু বলতে চাই কাব্য, ক্ষমা চাই তোমার থেকে। বাবার কথায় কাব্যের কেমন হাসি পেল। উনি ঠিক কোন ভুলের জন্য ক্ষমা চাইলেন? কাব্যের কাছে ওর আম্মুকে বাড়ি ছাড়তে বাধ্য করার জন্য, নাকি ওর শৈশব আর রঙিন সব স্মৃতিগুলো নষ্ট করে দেওয়ার জন্য? কাব্য তাকালো নিজের বাবার দিকে, কাটকাট গলায় বলল, আমি আপনাকে ক্ষমা করব না, কখনোই না। মুখের উপর ছেলের এমন কথায় অবাক হলেন না মাহতাব সাহেব। উনি জানেন কাব্য এমনই। ওনার অগণিত ভুলের জন্য ক্ষমা না করাটাই স্বাভাবিক। মাহতাব সাহেব বললেন কাব্যকে, আমি তোমাকে কিছু বলতে চাই কাব্য, আশা করি তুমি শুনবে। কাব্য প্রতি উত্তরে কিছুই বলল না। মাহতাব সাহেব চুপ রইলেন। এভাবেই কেটে গেল কয়েক মিনিট। পিনপতন নীরবতা বিরাজ করছে রুমে। মাহতাব সাহেবের বলতে ইচ্ছে করছে কত কথা, কিন্তু মনে ভয় কাব্য কি শুনবে কিছু, নাকি মাঝপথে রাগ দেখিয়ে চলে যাবে সে। মাহতাব সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন ছেলের উদ্দেশ্যে, যদিও তোমাকে এসব বলা বেমানান লাগে, তবুও আমি আজ বলবো, তোমার মায়ের সাথে আমার বিয়েটা অনাকাঙ্ক্ষিতই ছিল কাব্য। সেই শুরু থেকেই সে আমায় অপছন্দের ছিল। অপছন্দের একটা মানুষের সাথে দিনের পর দিন ভালোবাসার অভিনয় করা যায় বলো? আমি পারিনি অভিনয় করতে। তোমার মামা মানে স্রোতের আব্বু ছিলেন আমার প্রাণপ্রিয় বন্ধু। কাজের সুবাদেই আমার ওর সাথে পরিচয়। আমি ওদের বাড়িতে একবার বেড়াতে গিয়েছিলাম। তখন দেখা হয়েছিল ও বাড়ির দুই মেয়ের সাথে। দুজনেই রূপে গুণে অনন্য, কিন্তু স্বভাব পুরোপুরি আলাদা। একজন শান্তশিষ্ট গম্ভীর আর একজন চঞ্চল হরিণী। ও বাড়ির শান্ত মেয়েটা তোমার আম্মু। সে শুরুতেই আমাকে অপমান করেছিল। আমার মনে জেদ হয়েছিল শাস্তি দিব তাকে, কিন্তু ও বাড়ির ছোট মেয়েটা আমার মন কেড়েছিল। প্রথম দেখাতেই আমি ওকে ভালোবেসে ফেলি। বাড়িতে এসে বিষয়টা মা বাবাকে জানাই। ওনারা বিয়ের প্রস্তাব নিয়ে যান, কিন্তু ভুলবশত বিয়ে ঠিক করে আসেন তোমার আম্মুর সাথে। আমি দীর্ঘদিন বাইরে ছিলাম বিধায় এদিকে কিছুই জানতাম না। তবে মনে মনে আনন্দ হচ্ছিল আমি আমার পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাবো। আমার বিয়ে আর পছন্দের মানুষ নিয়ে মনে মনে কত স্বপ্ন বুনেছিলাম। বিয়ের আগের দিনও জানতাম না বিয়েটা কার সাথে হচ্ছে। বিয়ের আসরে যখন বিষয়টা বুঝলাম, উঠে আসতে চেয়েছিলাম, আসিনি, কেবল সমাজের কথা ভেবে। পুরো বিষয়টা নিচে ভুল ছিল, আমার আব্বু আম্মুর বোঝার ভুল ছিল। আমি হয়তো সঠিকভাবে তাদের বোঝাতে পারিনি। ঠিক এই রাগেই আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। আমার মনে কত না কথা জমা ছিল রইল, এগুলো আমি কখনোই কাউকে বলিনি। কিন্তু নিজের অপছন্দের একটা মানুষকে নিয়ে ঘর করা যায় বলো? তোমার খালামণি এসবের কিছুই জানতো না। দুই বোনের মধ্যে ভালো সম্পর্ক হয়, সে মাঝে মধ্যে এখানে আসতো, আমাদের দেখা হতো। ওকে দেখলেই আমার ভেতরটা জ্বালা পোড়া হতো। আমি তাকে চাইতাম, স্ত্রী রূপে চাইতাম, কিন্তু তোমার আম্মুকে কোনোভাবেই এ বাড়ি থেকে তাড়াতে পারছিলাম না। স্রোতের আব্বুকে আমি সবটাই জানিয়েছিলাম, কিন্তু সে এ বিষয় নিয়ে রাগারাগি করেছে, আমাকেও বাড়িতে যেতে মানা করেছে। সেজন্য
তোমার আম্মুর সাথে ঝগড়া ঝামেলা হতো, আমি তাকে মারধর করতাম, কত কি বলে অপমান করতাম, তবুও সে পড়েছিল এখানে, মুখ বুজে সহ্য করেছিল সবটা। তুমি যখন তোমার আম্মুর পেটে এলে, আমি বহুত চেষ্টা করেছি তোমাকে মেরে ফেলার, তোমার আম্মুকে মেরে ফেলার, কিন্তু আল্লাহ হয়তো চেয়েছিলেন তোমরা বেঁচে থাকো। তুমি যখন পৃথিবীতে এলে, একটু একটু করে বাড়তে শুরু করলে, তোমার প্রতি আমার একটা অদ্ভুত টান অনুভব করতাম। তোমার মায়ায় আমার ভেতর খারাপ স্বভাবটা বিলুপ্ত হচ্ছিল আস্তে আস্তে। কিন্তু হুট করে কি যেন হয়ে গেল, তোমার আম্মুকে সহ্য হতো না আমার। ওকে দেখলেই আমার মনে পড়তো অতীতের ঘটনা। আমি রাগারাগি করে একদিন সব বলেও দিলাম, সমস্ত ঘটনা জেনে গেল তোমার আম্মু। এরপর থেকে ঝগড়া ঝামেলার সূত্রপাত। আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, এত কিছু নিতে পারছিলাম না। আমার মানসিকভাবে শান্তির প্রয়োজন ছিল। তোমার আম্মুকে বাধ্য করেছি এখান থেকে চলে যেতে, তাও তোমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে। আমাকে তুমি ক্ষমা করো কাব্য, হুঁশ জ্ঞান লোপ পেয়েছিল আমার। নিজের কর্মকাণ্ডের কথা মনে পড়লে আমার মরে যেতে ইচ্ছে করে, কিন্তু মরার আগে নিজের ভুল স্বীকার করা বড়ই ইচ্ছে ছিল। তোমাকে সবটা জানিয়ে মরে গেলেও শান্তি পাবো। আমি যোগ্য বাবা নই কাব্য, আমি বাবা নামের কলঙ্ক। আমি তোমার আম্মুকে ঠকিয়েছি, তোমাকে আর ধ্রুবের দেয়াল প্রত্যেকে ঠকিয়েছি, কেবল আমার জেদের জন্য। তবে বিশ্বাস করো বাবা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ক্ষতি চাই না। সময়ের সাথে সাথে আমি এই ভুলগুলো বুঝতে পারলেও সবটা হারিয়েছি। এই সব কিছুর জন্যই আমি দায়ী। এগুলো হয়েছে কেবল আমার জেদের জন্য। তুমি আমাকে ক্ষমা করো কাব্য। মাহতাব সাহেবের এত কথার উত্তরে কাব্য কেবল হাসলো, ওনাকে বলল, এগুলো তো নতুন নয়, আমি আগে থেকে জানি। এগুলো বলতে আপনি আমাকে ডেকে এনেছেন। কথা নেই। মাহতাব সাহেবের মুখে নীরবতা বিরাজ করছে পুরো রুমে। মাহতাব সাহেব উঠে জানালার কাছটায় গিয়ে দাঁড়ালেন, নিজেকে স্বাভাবিক করে বললেন, না, আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে ডেকে এনেছি। তুমি যদি কখনো জানো তোমার আরেকটা ভাই ছিল, তাহলে অনুভূতি কেমন হবে কাব্য? কথাটা বলে কাব্যের উত্তরের অপেক্ষা করলেন মাহতাব সাহেব, কিন্তু মিনিট কয়েক গেলেও কোনো উত্তর এলো না। উনি মাথা ঘুরিয়ে তাকালেন, দেখলেন কাব্য রুমে নেই, পুরো রুমের কোথাও নেই। সে হয়তো ওনার বলা কথাটা শুনেই বেরিয়ে গেছে, কিন্তু ওনার যে আরও অনেক কথা বাকি, কিছুই যে বলা হলো না। ছেলেকে আবার কবে পাবেন কাব্যকে? আজকের পর কি ওনার মুখোমুখি হবে, নাকি ঘেন্নায় চোখ সরিয়ে নেবে? কাব্য গটগট করে হেঁটে নিজের রুমে এসে ঢুকেছে, শব্দ করে দরজাটা বন্ধ করে বিছানায় গিয়ে পড়েছে। দুই হাতে মাথার চুলগুলো খামচে ধরেছে। সে রাগে রক্তিম হয়েছে, ওর চোখ দুটো। বাবার প্রতি প্রচণ্ড ঘৃণা কাব্যের। লোকটা এত জঘন্য ওর ধারণাতেও ছিল না। চুপ ছিল কেবল স্রোতকে কথা দিয়েছিল বলে, কিন্তু ওর যে সহ্যের সীমা পেরিয়েছে। নিজের মা সম্পর্কে এত বাজে কথা নিতে পারছিল না কাব্য। একটা মানুষ এতটা জঘন্য হতে পারে? কেবল একজনের মায়ায় নিজের স্ত্রী সন্তানকে যে মেরে ফেলতে চায়, সে মানুষ হতে পারে না। জানোয়ারের থেকেও অধম সে। কাব্যের কানে এলো দরজায় ঠকঠক আওয়াজ। স্রোত তখন দেখেছিল কাব্যকে এভাবে আসতে। চিন্তিত হয়ে ছুটে এসেছে সে, কিন্তু কাব্য ভাই যে দরজা খুলছে না। স্রোতের চিন্তা হচ্ছে। ফুপার রুমে গিয়ে দেখলো উনি চোখের পানি ফেলছেন। এদিকে কাব্য রেগে মেগে রুমে ঢুকে দরজা আটকে দিল। কিছু তো একটা হয়েছে। স্রোত আবারও ডাকলো কাব্যকে। কি হলো আপনার? দরজা খুলুন। কাব্য উঠে গেল। দরজাটা খুলে আবারও আগের মতো পড়ে রইল বিছানায়। স্রোত বুঝলো না মানুষটার কি হয়েছে। সে এসে কাব্যের পাশটায় বসলো। ওর মাথায় এলোমেলো চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল, কি হলো আপনার? শরীর খারাপ? চেনা স্পর্শ পরিচিত কণ্ঠে ধ্যান ভাঙল কাব্যের। এই তো ওর ডিপ্রেশন কমানোর মেডিসিন, ওর সেফ জোন। কাব্য বেশি কিছু না ভেবে চাপড়ে ধরল নীলাম্বরীকে, মাথা রাখলো ছোট্ট বুকে। স্রোত একইভাবে শক্ত করে কাব্যকে জড়িয়ে ধরেছে। হুট করে লোকটার কি হলো বুঝতে পারছে না সে। স্রোত উদ্বিগ্ন কণ্ঠে বলল, আপনি ঠিক নেই তাই না? কি হয়েছে বলুন আমায়। মাথা ব্যথা করছে? অবশেষে কথা বলল কাব্য। নীলাম্বরীর মুখ পানে তাকিয়ে বলল সে, তাড়াতাড়ি এক্সাম শেষ করো স্রোত, আমি আর এখানে থাকবো না। এ বাড়িতে থাকলে আমি বিরক্ত হচ্ছি প্রতি মুহূর্তে। স্রোতের ইচ্ছে নেই এই বাড়ি ছাড়ার। ও সেই ছোটবেলা থেকে আছে এখানে। এ বাড়ির প্রত্যেকটা মানুষ, ইট পাথর দেয়াল সবকিছুর সাথে জড়িয়ে আছে সে। নিজের মেয়ের আদরে যে ফুপি ওকে বড় করে তুলেছেন, ওনাকে ছেড়ে যাবে কোথায়? স্রোতের চুপ থাকা দেখে প্রশ্ন করলো কাব্য, কি হলো স্রোত, তুই যাবি না আমার সাথে?
মুখে হাসি টেনে বলল স্রোত। যাব। আপনি আমাকে পাতালপুরীতে নিয়ে গেলে আমি সেখানেও যেতে রাজি। এত বিশ্বাস? আমার কিন্তু মাথা গরম, তার আমি করলে মেরিটারি দিতে পারি। ভয় নেই তোর? স্রোত কিছুক্ষণ ভেবে বলল। আমাকে মারলে আপনি ঠিক থাকবেন তো? কাব্য আড়ালে হাসলো, স্রোতকে বুঝতে দিল না তা। নীলাম্বরী জানে কাব্যকে কি করে আর কোনো কথা দিয়ে জব্দ করতে হয়। মেয়েটা জেনে গেছে ওর উইক পয়েন্ট সে নিজেই। রাতের আধারে ঢেকে গেছে চারিপাশ। রাস্তাঘাটে জনমানবের উপস্থিতি নেই। কুকুরের ঘেউ ঘেউ ডাক আর ঝিঝি পোকা শব্দ ব্যতীত শোনা যাচ্ছে না কিছুই। শুনশান নিরিবিলি রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছে এক যুবক, পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রেখেছে কালো দিয়ে। কখনো সিগারেটে আগুন লাগিয়েছে, মুখ পুড়ছে, কখনো আবার দীর্ঘশ্বাস ছেড়ে আকাশপানে তাকাচ্ছে। প্রতিটা দীর্ঘশ্বাসে না বলা কত কষ্ট লুকিয়ে আছে। মানবটি ধীর পায়ে কিছুটা এগুলো ঠান্ডা গলায় গান ধরল। কুকুরের ঘেউ ঘেউ ডাক হুট করে বেড়ে গেল। মধু তাকালো কুকুরটার দিকে, হাত দিয়ে কাছে ডাকতে সে কাছে চলে আসলো। মধু কিছুটা নিচু হয়ে বলল। কি রে কাল্লু, চিল্লাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস আমাকে, নাকি আশেপাশে কোনো ভূত দেখেছিস? সাথে সাথে লেজ নাড়ল কুকুরটি। মনে হলো মধুর কথায় হ্যাঁ সূচক উত্তর দিল সে। মধু অবাক হলো বটে। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা, কিন্তু কেউই তো নেই। মধু আবারও বলল কুকুরটিকে। কই, আমি তো কাউকে দেখছি না। কুকুর তার ঘেউ ঘেউ ডাক বন্ধ করলো, তাকিয়ে রইল মধুর দিকে। মধু ওর হাতে থাকা সিগারেট শেষ করে ফেলে দিল মাটিতে। কুকুরটার দিকে তাকিয়ে হেসে বলল। দুটো ভালো কথা বলতেই আমাকে বিশ্বাস করে নিলি? মানুষরা বেইমান হয় বুঝলি, আর এমন ভুল করবি না। মধু উঠে চলে গেল সামনের রাস্তাটা দিয়ে। কিছু দূর গেলেই বস্তি। মধু হাঁটতে হাঁটতে থেমে গেল। মনে হলো ওর হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটছে কেউ। মনে প্রশ্ন জাগলো মধুর এই মাঝরাতে কে অনুসরণ করছে ওকে। মধু তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে তাকালো পেছনের দিকে, কিন্তু কাউকে দেখলো না। সে আকাশ পাতাল কত কি ভেবে আবারও হাঁটতে শুরু করলো। মধু গিয়ে পৌঁছালো একটা ভাঙাচোরা বাড়ির সামনে। দরজা ধাক্কাতে কেউ একজন এসে খুলে দিল। মধু আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলো। বিছানায় শুয়ে আছে বাচ্চা একটা মেয়ে, শরীরটা তার চাদর দিয়ে ঢাকা। মধু তার পাশটায় গিয়ে বসলো। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল। কেমন আছো ফুল? মেয়েটা কেঁদে উঠলো, সাথে সাথে কান্নারত কণ্ঠে বলল। ভালো নেই ভাইয়া। ভেতরটা কেঁপে উঠল মধুর। ফুলের কান্নায় ওর মা মুখে হাত চেপে ডুকরে কেঁদে উঠলেন। মধুর চোখ জোড়াও কেমন ছলছল করছে। ফুলের বাবা মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরে প্রতি রাতে কখনো আবার বাহিরে পড়ে থাকে। লোকটার সংসারের প্রতি কোনো দায়ভার নেই, সব দায় ফুলের মায়ের। তিনি কাজ করে মানুষের বাড়িতে বাড়িতে, আর ফুল সারাদিন ঘুরে ঘুরে ফুল বেচে। মেয়েটাকে মধু চেনে, খুব ভালো করে চিনে। সেদিন বাড়ি থেকে ফেরার পথে ফুলকে রাস্তায় পড়ে থাকতে দেখে মধু। মেয়েটাকে এক নজর দেখে চোখ ফিরিয়ে নেয় সে। কি হয়েছে বুঝতে বাকি ছিল না তার। লোক জড়ো হওয়ার আগেই মধু মেয়েটাকে হসপিটালে নিয়ে যায়। সবটা জানায় তার মাকে। খবর নিয়ে জানতে পারে কে ফুলে সর্বনাশ করেছে। ছোট্ট ফুলকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে এক জানোয়ার। মধুর রাগ হয়, ভাবলেও এই নিষ্পাপ বাচ্চাটিকে কেউ একজন খারাপভাবে ছুঁয়েছে, জঘন্যতম কাজ করেছে। মেয়েটার সাথে ফুল বেঁচে আছে মরার মতোই। মধু যে মেয়েটাকে বড্ড ভালোবাসে। রাস্তায় বেরোলে হাতে ফুল নিয়ে ভাইয়া ভাইয়া করে দৌড়ে যায় ওর কাছে। ফুলের মতো নিষ্পাপ ফুলের সাথে কত কি ঘটে গেছে কয়দিনে। তবে মধু ওই লোকটাকে ছেড়ে দেয়নি, শাস্তি হিসেবে মৃত্যু দিয়েছে ওকে। ওর বিন্দুমাত্র অনুশোচনা হয়নি। ওই লোকটার মৃত্যুই প্রাপ্য ছিল। যদি সেদিন ওই অপরিচিত মেয়েটার সুনেরা এসে বাধা না দিত, মধু ওকে সব থেকে জঘন্যতম মৃত্যু দিত। ফুল কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। মধু এই দেখে বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ফুলের মায়ের হাতে বেশ কিছু টাকার ওষুধ ধরিয়ে দিয়ে চলে গেল সে। আধা খোলা জানালার কাছে দাঁড়িয়েছিল সুনেহারা। ভেতরে কি হলো না হলো সবটাই দেখলো সে। ভদ্রমহিলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো সুনেহারা। বয়স ওনার খুব বেশি নয়। মহিলা ভারী মিষ্টি, কিন্তু ওনার চোখে মুখে দারিদ্রতা আর অসহায়ত্বের ছাপ। সুনেহারা ওসব খেয়াল করলো না। ওর মাথায় ঘুরছে অন্য কথা। এত রাতে মধু কেন এখানে আসলো? এই মহিলার সাথেই বা কি সম্পর্ক? সুনেহারা যথেষ্ট বুঝদার, কিন্তু পরিস্থিতি এমন যে পছন্দের পুরুষটির ব্যাপারে অনেক খারাপ ভাবনা আসছে তার মনে। সুনেহারা নিজেকে স্বাভাবিক করলো। পিছু ফিরে তাকাতেই সামনের মানুষটাকে দেখে ভয়ে কয়েক পা পিছিয়ে গেল সে। ভাবলো এখনই বোধ হয় ভেসে আসবে মানুষটির রাগ মিশ্রিত কণ্ঠ, হয়তো রেগে গিয়ে থাপ্পড় মারবে তার গালে। কিন্তু কিছুই যে হলো না। আচমকাই হেসে উঠল সে। সুনেহারার দিকে কিছুটা এগিয়ে গেল মধু। ও এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে শান্ত কণ্ঠে এগিয়ে উঠল। সুনায়রা অপলক তাকিয়ে আছে সামনের মানুষটির দিকে। মধু হাসছে সুনায়রার ভিতু ভিতু চাহনি দেখে। সাথে সাথে মাথাটা নুইয়ে নিল সুনায়রা। কেমন অপরাধ বোধ হচ্ছে ওর। মনে ঘুরছে একটা কথায়, মধু কি ভাবছে ওকে নিয়ে। কেনই বা হুট করে এমন একটা গান গিয়ে উঠলো? কি বোঝালো মধু? গান গাইলো নাকি গানের বাহানায় তাকে কথাগুলো বলল? মধু এক পা দুপা করে এগিয়ে আসছে সুনায়রার দিকে। ভয়ে বেচারির গলা শুকিয়ে কাট আমতা আমতা করে বলছে, ইয়ে মানে আমার গরম লাগছিল তো। মধু আগাতে আগাতেই বলল, তারপর?
তারপর সুনাইরার বুঝতে পারছে না কি বলবে। এভাবে ধরা পড়ে যাবে জানলে আসতোই না সে। কিন্তু এখন কি করে কথা কাটাবে, কি বলবে মধুকে? সুনাইরা কষ্ট করে হাসলো, বলল মধুকে, তারপর বাহিরের হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে গেলাম। আমার আর কোনো কাজ নেই, যাচ্ছি। হ্যাঁ। কথাটা বলেই পালাতে চাইল সুনাইরা। মধু খপ করে ধরে নিল ওর হাত। আশেপাশে তাকিয়ে একবার দেখলো কেউ আছে কিনা। কেউ না থাকার নিশ্চয়তা পেলেই কথা না বলে কোলে নিল সুনাইরাকে। পড়ে যাওয়ার ভয়ে সুনাইরা আঁকড়ে ধরল মধুর গলা। বুক ধকপক করছে মেয়েটার। মধু কোথায় নিয়ে যাবে ওকে? কাঁপা কণ্ঠে বলল সুনাইরা, কোথায় নিয়ে যাচ্ছিস? তোকে মারবো আজ, কেটে কুচি কুচি করে তেল মশলা দিয়ে ভেজে খাবো। আমার অনেক খিদে পেয়েছে। সুনাইরা চোখ দুটো বড় বড় হয়ে এলো। মধুর মাথা চুল টেনে ধরে বলল, অন্যভাবেও তো খাওয়া যায়, কেটে কুটে খাওয়ার কি দরকার? কেটে কুটে খেলেই তো আসল মজা পাবো। সুনাইরা আবারও মধুর কথার উত্তরে কিছু বলতে চাইলো। ধমক দিয়ে চুপ করিয়ে দিল মধু। চুপচাপ বসে রইল সুনাইরা। সুযোগ পেতে মুখ গুজলো মধুর বুকে। বেশ অনেকক্ষণ পর হাঁটা থামিয়েছে মধু। হয়তো তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে। সুনাইরা আগের মতো চুপটি করে বসে আছে ওর কোলে। মধু ওকে নামাতেই বলল, সুনাইরা, নামালি কেন? তোর ওজন কত রে? দিনরাত খেয়ে হাতের মতন শরীর বানাচ্ছিস। আমার হাত ভেঙে যাচ্ছিল আর একটু হলেই। সুনাইরা গাল ফুলালো। অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলল। মধু চোখের সামনে আঙ্গুল নাচিয়ে বলল, আমাকে ফলো করা শেষ হলে বাড়ি যা। সুনাইরা সামনের দিকে তাকিয়ে দেখলো ওরা দাঁড়িয়ে আছে বাসার গেটের সামনে। সুনাইরা মধুকে জিজ্ঞাসা করলো, তুই কোথায় যাবি? জাহান্নামে। আমিও যাব। কোন দুঃখে শুনি? মানে তোকে এগিয়ে দিয়ে আসবো। মধু চোখ রাঙিয়ে তাকালো সুনাইরার দিকে। মেয়েটা যেন সফল হলো নিজের কাজে। মধুর রাগান্বিত চেহারা দেখে মুখ টিপে হাসলো সে। কিছুক্ষণ না যেতে কানে ভেসে এলো মানবটির গম্ভীর কণ্ঠস্বর, ঢং করবি না একদম। তোর মনে কি চলে আমি ভালো করেই বুঝি। সব বুঝিস, তাহলে এটা বুঝিস না কেন আমি তোকে ভালোবাসি? মধু পা বাড়িয়েছিল যাবে বলে। সুনাইরার কথা কানে যেতেই ফিরে তাকালো সে। এক পা দুপা করে ওর সামনে গিয়ে দাঁড়ালো মধু। ঘাড় কাত করে বাঁকা হাসলো সে। সুনাইরাকে বলল, সত্যি ভালোবাসিস? মিথ্যে হতে যাবে কেন? ভালো যখন বাসিস এত অবিশ্বাস কেন? তুই কি ভেবে এত রাতে আমার পিছু নিয়েছিলি? মধুর কণ্ঠেতে সুনাইরা বুঝতে পারছে ও রেগে গেছে। আমতা আমতা করে বলল সে। আমার ঘুম পেয়েছে, গেলাম। কথাটা বলেই বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো সুনাইরা। মধু হাসলো যাওয়ার পানে তাকিয়ে। কথার উত্তর খুঁজে না পেয়ে মেয়েটা যে পালালো বুঝতে বাকি নেই তার। সুনাইরা যাওয়ার পানে তাকিয়ে বলছে মধু, আমি পাহাড়ের মতন মজবুত মেয়ে। তোমার মতন ছোটখাটো ঝড় আমাকে টলাতে পারবে না। তুমি আমাকে ভাঙতে আসলে বুঝি? আমার তো চিন্তা হচ্ছে আমাকে ভাঙতে এসে তুমি নিজেই না ভেঙে যাও। তোমার কষ্ট হলে যে আমার বুকে লাগবে। মাঝরাতে ফোনের রিংটোন বেজে ওঠে। বিরক্ত ভঙ্গিতে তাকালো দোয়েল। ফোনটা হাতে তুলে চোখের সামনে আনতেই দেখলো রাহুলের নাম্বার। লোকটা এই মাঝরাতে কল দিল কেন? বেশি ভাবাভাবি না করে কলটা রিসিভ করে কানে ধরলো দোয়েল। অপর প্রান্ত থেকে ভেসে এলো রাহুলের গলা, পায়ের ব্যথা কমেছে? হুম ভালো আছো পাখি? হুম হুম হা করছো কেন? পড়ে গিয়ে বোবা টোবা হয়ে গেলে নাকি? রাগত স্বরে বলল দোয়েল। চুপ করবেন? মাঝরাতে কল দিলেন কেন? ঘুম নেই আপনার? ঘুম আসবে কি করে? বউকে জড়িয়ে ধরার বয়সে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। বউহীনা জীবন কাটানো কত কষ্টে তা তুমি বুঝবে কি করে? তা বিয়ে করছেন না কেন? পাখি তো পোষ মানছে না। দোয়েল বুঝলো রাহুল কথাটা তাকেই বলেছে। কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেললো দোয়েল। রাহুলকে বলল, কেন করছেন এসব? ভালোবাসি তাই। আমি আপনাকে ভালোবাসি না। মিথ্যে বলছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার চোখে আমি ভালোবাসা দেখেছি, আমার প্রতি ভালোবাসা। দোয়েল চুপ করে রইল। কি বলবে বুঝতে পারছে না সে। রাহুলের কণ্ঠস্বর ভেসে এলো আবারও, তুমি কি বলবে খুঁজে পাচ্ছ না তো? কেন পাচ্ছ না বলো তো? কারণ তুমি আমাকে ভালোবাসো। ভালো না বাসলে মুখের উপর বলে দিতে তুমি আমাকে ভালোবাসো না। এবার তো একটু নরম হও, একবার বলো ভালোবাসি। আমি মেয়েটা খুব খারাপ, কলঙ্ক লেগে আছে আমার গায়ে। আপনার সাথে আমার যায় বলুন? আপনি বরং আমাকে ভুলে যান। সাথে সাথে উত্তর এলো রাহুলের থেকে, আমি ভালোবাসা দিয়ে সব কলঙ্ক মুছে দেবো পাখি। তুমি শুধু একবার বলো আমায় ভালোবাসো। দোয়েল কত কি বলে কথা কাটালো। কলটা কেটে দিয়ে দপ করে বিছানায় শুয়ে পড়ল সে। রাহুল বিরক্ত হলো না। ও জানে দোয়েলের মনে কষ্ট আছে। সময় করে সবটা জেনে নেবে সে। পাখির দুঃখ ঘোচাতে সাহায্য করবে তাকে। দোয়েলের জীবন ভরিয়ে দেবে আনন্দ আর ভালোবাসায়। শুধু সময়ের অপেক্ষা। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হাসলো রাহুল। দুই হাত মাথার পেছনে দিয়ে কান ধরল সে।
লিয়া আর স্নিগ্ধ কান পেতে শুনছিল রাহুলের কথা। কিছু না বুঝলেও রাহুলের গাওয়া গানে কেমন মন ভাঙা সুর খুঁজে পেল। দুজনেই সোফার পিছন থেকে বেরিয়ে বলল, এলেন আমার দেবদাস। রাহুল ভূত দেখার মতো চমকে উঠল। পিছনে তাকাতেই দেখলো লিয়া আর স্নিগ্ধকে। মেজাজ খারাপ হলো রাহুলের। কিছু বলার আগে পালালো লিয়া আর স্নিগ্ধ। সকাল হতে জেদ ধরেছে কাব্য ওরা চলে যাবে বাড়ি থেকে, কিন্তু এই বাড়িতেও কাব্যেরই নিজেরই বাড়ি, ছেড়ে সে চলে যাক এমনটা চান না কেউই। সাবরিনা বেগম বরাবরই চুপচাপ, বিয়ের পর ওনার চাঞ্চল্য ভাবটা কোথায় যেন হারিয়ে গেছে। ওনার কপাল মন্দ, তাই তো কাব্য ওনাকে এত অপছন্দ করে। কাব্যকে সাবরিনা বেগম যথেষ্ট ভালোবাসেন, কিন্তু স্রোত আর কাব্য যে দুটো বিপরীত স্বভাবের মানুষ, তাই উনি ভেবেছিলেন কখনোই ওদের বনিবনা হবে না। কেবল এই ভয়ে কত কিছু করলেন বিয়ে আটকাতে। এজন্যই বোধহয় কাব্যের রাগ বেড়েছে আরো। আজ যে কাব্যের সামনে গিয়ে দাঁড়াবেন সেই সাহসটাও পাচ্ছেন না উনি। কাব্য আর স্রোত নিচে নেমেছে। কাব্যকে দেখে মাহতাব সাহেব চলে গেছেন অন্যদিকে। ছেলের দিকে নিজের অপরাধী চেহারা আড়াল করার চেষ্টা চালাচ্ছেন তিনি। চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন কাব্যর থেকে। দোয়েল আর চোখে তাকিয়েছে বাবার দিকে। ওর চোখ দুটোতে বাবার প্রতি চরম ঘৃণা দেখা যাচ্ছে। অথচ আগে বাবাকে নিয়ে কত গর্ব করত সে, কত সম্মান ছিল ওনার প্রতি। কাব্যের সাথে যখন মাহতাব সাহেব কথা বলছিলেন তখন ভার্সিটি থেকে ফিরেছে দোয়েল। রুমে যাওয়ার পথে না চাইলেও বাবা ভাইয়ের কথোপকথন শুনে নিয়েছে সে। কাব্যের মতো ওর ধৈর্য হয়নি পুরোটা শোনার। ঘৃণা এসে চলে গিয়েছিল কথা শেষ হওয়ার আগে। এই যে স্রোত কাব্য চলে যাচ্ছে সবার মতো, ওরও খারাপ লাগছে, কিন্তু আটকানোর সাহস নেই তার। স্রোত সবাইকে বিদায় জানালো, ফুপিকেও বলল সে আবার ফিরে আসবে, চিন্তা না করতে। সাবরিনা বেগমের কেমন কান্না পাচ্ছে। এই মেয়েটাকে সেই ছোট থেকে বড় করেছেন তিনি। ও দূরে গেলে কেমন অশান্তি হয় ওনার। কাব্য যে রক্তটা, স্রোত কোনো ভুল করলে ঝামেলা বাঁধাবে সে, এই ভয়ই তো ওনার মনে। কাব্য বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে আছে স্রোতের দিকে। দেরি হওয়াতে কাব্যর রাগ হয়েছে বুঝে নিল। স্রোত দ্রুত গিয়ে দাঁড়ালো কাব্যের পাশে। ওরা দরজার সামনে যেতে দোয়েল আর দীপ্ত ডেকে উঠল কাব্যকে। কাব্যের পা দুটো থেমে গেল। পিছু ফিরে তাকিয়ে চোখের ইশারায় বলল কি হয়েছে। সাথে সাথে মাথা নিচু করে বলল দুজনে, আমরাও যাব। কাব্য প্রথমে কিছুই বলেনি। স্রোত ভাবলো কাব্য রাগ করে ওদের আসতে বারণ করবে। এদিকে পিছু ডাকায় সাবরিনা বেগম রেগে তাকিয়েছেন মেয়ের দিকে। এখন না আবার ঝামেলা হয়। কাব্য নিশ্চয়ই মুখের উপর মানা করে দিবে ওদের। সবার ভাবনা ভুল হলো। সকলকে অবাক করে দিয়ে বলল কাব্য, তোরা থাক, আমি কিছুক্ষণ পর গাড়ি পাঠাচ্ছি, রেডি হয়ে চলে আসবি। দীপ্ত আর দোয়েল একে অপরের দিকে তাকালো। ওদের চোখে মুখে খুশি। দুজনে উৎফুল্ল হয়ে একসাথে বলল, সত্যি এক্ষুনি যাচ্ছি রেডি হতে। দুজনে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। কাব্য ওদের যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো। এই বাড়ির অন্যদের সাথে সম্পর্ক ভালো না হলেও দীপ্ত আর দোয়েলের সাথে কাব্যের সম্পর্কটা ভীষণ ভালো। কাব্য বুঝেছে ওরা একে অন্যকে ভালোবাসে। দোয়েল অনেক খেয়াল রাখে ভাইয়ের সাথে দীপ্ত। তবে ধ্রুবর সাথে কাব্যের সম্পর্কটা ভালো হয়নি এবং তিক্ততা বরং বেড়েছে। বেশ কিছু না ভেবে স্রোতকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো কাব্য। ফ্ল্যাটের সামনে সে গাড়ি থামিয়েছে কাব্য। স্রোত কোন নামতে চাইলে হাত ধরে আটকালো সে। চোখ রাঙিয়ে তাকালে স্রোত মাথাটা নুইয়ে নিল ভয়ে। কানে ভেসে আসলো কাব্যের গম্ভীর কণ্ঠ। নামতে বলেছি তোকে। মিনমিনে কণ্ঠে উত্তর দিল স্রোত। না, তাহলে নামছিলি কেন? ভুল হয়েছে। বারবার ভুল হবে কেন? তুই বাচ্চা। কাব্য হুট করে রেগে গেল কেন বুঝতে পারলো না। স্রোত কান্না পাচ্ছে বেচারির। কাব্যর ধমকে ভয় পেয়েছে ভীষণ। এমনি এমনি কি স্রোত খরগোশ ডাকে এই লোকটাকে? মেজাজ তো নয় যেন তিতা করলা। স্রোত মুখ সরালো অন্যদিকে। ওর হাতটা এখনো কাব্যের হাতের মুঠোয়। নীলাম্বরী চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে আছে কাব্য। এই মেয়েকে এত ভয় পায় কেন? বেশি কি বলে ফেলেছে? স্রোতের ভয় কমাতে ওর হাতে বেশ কয়েকটা চুমু দিয়ে বলল কাব্য। রাগ করলে? কথা বলল না স্রোত, চুপচাপ বসে রইল সে। কাব্য আবারও বলল, কানে যাচ্ছে না আমার কথা? এবারের কথাটাও ছিল ধমকের স্বরে। স্রোত ভয়ে উত্তর দিল, শুনছি তো। আদর করে ডাকলাম, সারা দিলে না কেন? তো বেরলে আমার তো গাল ফুলতে ভালো লাগে। আমার মেজাজ না বেগলে শান্তি হয় না। স্রোত আস্তে আস্তে মুখ তুলে তাকালো কাব্যের দিকে। রাগলে লোকটার নাকের ডগা লাল হয়, চোখ দুটোতে যেন রক্ত জমে। স্রোত ভয় পায় ওই চোখ দুটোর দিকে তাকালে। স্রোত আবারও নুইয়ে নিল মাথাটা। কাব্যের থেকে হাত ছাড়িয়ে শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলল, আপনার মেজাজ তো সবসময় বিগড়ে থাকে। আমি কি করে বুঝবো? গাড়ি থেকে নামতে চাওয়ায় আপনি তেলে বেগুনে জ্বলে উঠবেন। জানলে তো আমি আপনার কোলে চড়ে বসে থাকতাম, গাড়ি থেকে নামতামই না। কাব্যের রাগ সরে গেল কি যেন ভেবে। ঠোঁট কামড়ে হাসলো সে। গাড়ি থেকে নেমে পেছনের সিটে গিয়ে বসলো কাব্য। স্রোতকে ইশারা দিতে সেও গিয়ে বসলো কাব্যের পাশে। কাব্য এগিয়ে এলো নীলাম্বরীর কাছে। তার গালে এসে পড়া ছোট ছোট চুলগুলো কানের পাশে গুজে দিয়ে গাঢ় চুম্বন দিল ঘাড়ে। ফিসফিস করে বলল, কুলে আসো। বিস্ময়ে চোখ দুটো বড় হয়ে এলো স্রোতের। অবাকের সহিত বলল, কি?
যা শুনলে তাই। স্রোতের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে, মাথাটা নুইয়ে রেখেছে সে, মনে মনে বকুনি দিয়ে যাচ্ছে কাব্যকে। এদিকে রাহুলরা ব্যাগপত্র নিয়ে হাজির হয়েছে। স্রোতের চোখ গেল ওদের দিকে, আমতা আমতা করে বলল কাব্যকে, এখন কিভাবে? রাহুল ভাইয়ারা আছে তো? তো আমরা হাজব্যান্ড ওয়াইফ না? বাড়িতে গাড়িতে দোকানে রাস্তায় সব জায়গায় রোমান্স করার অধিকার আমাদের আছে। বেশি কথা না বলে কোলে আসো, মুড এসেছে আমার। স্রোত শুনল না কাব্যের কথা, সে বসে রইল আগের জায়গাতেই। কাব্য ওকে জ্বালাতন করে যাচ্ছে, কখনো নগ্ন পিঠে, কখনো পেটে হাত বুলাচ্ছে, কিছুক্ষণ পর পরই চুমু দিচ্ছে গালে। স্রোত বিরক্ত হচ্ছে, কাব্যকে দূরে সরাতে চাইলেও পারছে না সে। বাধ্য হয়ে রাজি হয়েছে ওর কথায়। কাব্যের ঠোঁটের কোণে হাসির রেখা, নিজের কাজে সফল হয়েছে সে। রাহুল তত সময় এসে ড্রাইভিং সিটে বসেছে, পাশের সিটে লিয়া বসে আছে। ওর সবটুকু মনোযোগ ফোনের স্ক্রিনে। স্নিগ্ধ পরের গাড়িতে আসবে, তাকে কিছু কাজ দিয়েছে কাব্য, ওগুলো সেরেই আসবে। রাহুল পেছনের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেছে ওর। এই কাব্য এত নির্লজ্জ! লজ্জায় রাহুল দৃষ্টি সরিয়েছে অন্যদিকে, কিন্তু লজ্জা লাগলেও বন্ধুর রোমান্সের সাক্ষী হওয়া তার কর্তব্যের মধ্যেই পড়ে। এই ভেবে পিছনের দৃশ্য দেখার জন্য সামনের মিররের দিকে তাকালো রাহুল, কিন্তু এ কি দেখছে সে? মিররটা পুরো ভেঙে আছে। বুঝে নিল এ কাজ কাব্যেরই। কথা না বলে গাড়ি স্টার্ট দিল সে। মধু বসে আছে বাইকের পাশের কালো রঙের কারটা, ড্রাইভিং সিটে বসে আছে রেজওয়ান। ওর একটা চোখ নষ্ট হয়ে গেছে, মাথায় একের পর এক আঘাত লাগায়, অনেকগুলো সেলাই পড়েছে। মাথায় ঢাকতে ক্যাপার চোখে কালো চশমা পরে ঘুরে সে। আয়নার সামনে গিয়ে দাঁড়ালে রেজওয়ানের মাথায় আসে সেদিনের কথা। কাব্যের প্রতি প্রচন্ড রাগ হয় তার। রেজওয়ান মনে মনে ছক কষছে, কাব্যকে সে হারাবে, এই শক্তি দিয়ে না পারুক বুদ্ধি দিয়ে হারাবে। মধু অনেক বিরক্ত হলো, জিজ্ঞেস করলো রেজওয়ানকে, কি সমস্যা ব্রো? তুমি কি আমার চেহারা দেখতে ডেকে এনেছো? রেজওয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মধুর দিকে। ছেলেটার মাথার চুল এলোমেলো, গায়ে একটা ডেনিম জ্যাকেট আর পরনে কালো রঙের প্যান্ট, মুখটা ঢেকে রেখেছে মাস্ক দিয়ে। রেজওয়ান বুঝে পায় না এই মধুর সমস্যা কি, কেন সারাক্ষণ আড়াল করে নিজেকে। সেদিনের সন্দেহ সত্যি কি না মিথ্যা তা রেজওয়ানকে বুঝতেই হবে, জানতে হবে কাব্য আর মধুর সম্পর্ক কি। এই ভেবেই বলল, ঠিক ধরেছ, আমি তোমার চেহারা দেখতেই আজ এখানে এসেছি। ভ্রুকুচকে তাকালো মধু। উত্তর দিল রেজওয়ানের কথার, কেন কেন? আমার চেহারা দেখে তোমার কি কাজ? লাভ আছে বলেই দেখতে চাইছি। তুমি কি নিজের মুখ দেখাবে? অন্যের লাভে তো আমার লাভ হবে না, না পাবো টাকা, আর মানে নেই যেখানে, হানিও থাকবে না সেখানে। মধু বাইক স্টার্ট দিতে চাইলো, গাড়ি থেকে নামলো। রেজওয়ান আবারও বলল, ঠিক আছে, তোমার টাকা চাই তো আমি দেব, কিন্তু তোমার মুখ দেখাবে বলো? ওকে ফাইন, আগে টাকা ছাড়ো। রেজওয়ান কিছুক্ষণ ভেবে বলল, আমার কাছে তো এখন ক্যাশ নেই। আমার ওখানে দাঁড়ানোর মতন সময় নেই, তবে যেটা বলতে আসা সেটা শোনো। তোমার সাথে করা ডিল আমি ক্যান্সেল করলাম। রেজওয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, প্রচন্ড রাগ হলো। চোখ মুখ কালো করে রাগত স্বরে বলল, হোয়াট? এতগুলো টাকা নিয়ে তুমি বলছো ডিল ক্যান্সেল? গলা নামিয়ে কথা বলো, তোমার সব টাকা সময় মতন ফিরিয়ে দেব। আমার টাকা চাই না তো, কাব্যের কলিজা চাই। তুমি আমাকে কথা দিয়েছিলে কাব্যকে মারবে, তুমি তো কথার খেলাপ করো না, আজ কেন করছো? মধু কিছুক্ষণ চুপ রইল, কি বলবে বুঝলো না সে। সত্যি তো ওই ছেলেটাকে মারতে এত কিসের সমস্যা মধুর? পরক্ষণে আবার ভাবলো বারবার বাধা আসছে বলেই হয়তো এমন হচ্ছে। মধু আর কথা বলল না, রেজনের সাথে দ্রুত বাইক স্টার্ট দিয়ে জায়গা ছাড়লো সে। তাহিয়া এক্সামের জন্য ওর বাবার বাড়িতেই থাকছে। এখান থেকে ওর মেডিকেল কলেজের দূরত্ব খুব বেশি না, তাছাড়া সব বইপত্র এখানেই ছিল। ছোটবেলা থেকে সব এক্সামে তাহিয়া আব্বু ওর সাথে যেতেন। পরীক্ষার আগের রাতে বারবার চা কফি বানিয়ে এনে দিতেন। তবে এবার ওনার কাজটা করে দিচ্ছে ধ্রুব। তাহিয়াকে এখানে ওর শাশুড়ি নিয়ে এসেছেন। খানিকক্ষণ যেতে ধ্রুব চলে এসেছে। তাহিয়া প্রথমে অবাক হয়েছে ধ্রুবকে এখানে দেখে, পরে আবার এই ভেবে খুশি হলো ধ্রুবর মনে ওর প্রতি ভালোবাসা জন্মাচ্ছে আস্তে আস্তে। এমনটাই তো চেয়েছিল সে, ধ্রুব আর ওর একটা ছোট্ট সংসার হোক, ভালোবাসার কোনো কমতি না থাকুক। তাহিয়ার স্বপ্ন কি তবে সত্যি হচ্ছে? এমনটা হলে বোধহয় নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হবে তার। তাহিয়া বসে আছে পড়ার টেবিলে, ধ্রুব গালে হাত দিয়ে ওর পাশেই বসে আছে। সাহেবের চোখে ঘুম, কিন্তু মনে যে সে জেগে থাকবে যতক্ষণ তাহিয়া জেগে আছে। চোখের চশমাটা খুলে রেখেছিল তাহিয়া, চোখে কেমন ঝাপসা দেখছে সে। ধ্রুব বিষয়টা লক্ষ্য করে বইয়ের উপর থেকে চশমাটা তুলে পরিয়ে দিয়েছে ওর চোখে। আবারও গালে হাত রেখে গাড় কাত করে তাকিয়েছে আহিয়ার দিকে। বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলছে ওকে, তোর বালের এক্সাম শেষ হবে কবে? এক্সাম আসার আর সময় পেল না, সবার যেন আমার সাথেই শত্রুতা। বুঝতে না পেরে প্রশ্ন করলো তাহিয়া, কেন? আমার এক্সাম তোর কি ক্ষতি করলো? ধ্রুব দাঁত কিরমিট করে বলে উঠেছে, করেছেই তো,
ধ্রুবের কথা বলার ধরনে তাহিয়া কেমন হাসি পেল, কিন্তু ধ্রুবকে বুঝতে দিল না। তা বয়ে মুখ গুজে বলল, আমাকে পাহারা দিতে হবে না, ঘুমিয়ে পড় গিয়ে। না ঘুমিয়ে তোর মাথায় দোষ ধরেছে। এমন কথা অন্য কারোর সামনে গিয়ে বললে তারা ভাববে তোকে ভূতে পেয়েছে। তাহিয়ার কথা শেষ হলে বিড়বিড় করে বলল ধ্রুব। পেয়েছেই তো, রোমান্টিক ভূতে পেয়েছে আমাকে। তাহিয়া ভ্রু কুচকে তাকালো ধ্রুবের মুখ পানে। ছেলেটা হেসে উঠল। এর সাথে সাথেই তাহিয়া হাতের বইটা কেড়ে নিয়ে রেখে দিল অন্য সাইডে। ওর হাত টেনে বিছানার পাশটায় নিয়ে গেল। কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, আর পড়তে হবে না, এবার ঘুমিয়ে পড়। তাহিয়া অবাকের উপরে অবাক হচ্ছে। এই ধ্রুব এতটা পাল্টে গেল কি করে? কেমন স্বপ্নের মতো লাগছে সবকিছু। ধ্রুব এত ভাবে ওকে নিয়ে, ইদারিং ওর প্রতি ধ্রুবের যত্ন বেড়েছে। তাহিয়া বেশ খুশি ধ্রুবের পরিবর্তন দেখে। স্রোত, কাব্যরা সবাই মিলে ট্যুরে এসেছে। যত দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে ওদের আমেরিকা ফেরার সময়। কাব্য ভাবলো সবাইকে নিয়ে এবার ঘুরতে বেরোবে। যেই ভাবা সেই কাজ। লিয়া স্নিগ্ধর বেড়ে ওঠা আমেরিকাতে, রাহুলের বাড়ি বাংলাদেশে হওয়ায় এখানকার সুন্দর সুন্দর সব জায়গায় তার ঘুরে দেখা হয়ে গেছে, কিন্তু লিয়ার স্নিগ্ধর যে কিছুই দেখা হয়নি। এই ভেবেই তো এই ট্যুরের আয়োজন করলো সবাই মিলে। কাব্যরা সবাই সিলেটে শ্রীমঙ্গলে এসেছে। এখানকার পরিবেশ সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা চা বাগান আর সুন্দর বাতাস। সবাই মিলে পাঙ্গন রিসোর্ট নামের একটা সুন্দর রিসোর্টে উঠেছে। রিসোর্টটা আভিজাত্যে মোড়ানো। কটেজগুলো বানানো হয়েছে কাঠের সাহায্যে। চোখ মেললেই দেখা যাচ্ছে সবুজ ঘাসে আচ্ছাদিত সুন্দর মাঠ। সেখানে আবার বসার জন্য চেয়ার টেবিল পাতানো। স্রোত আসার সময় ঘুমিয়ে পড়েছিল বিধায় কোথায় এসেছে এও জানে না। কাব্যকে বিছানায় শুইয়ে দিয়ে রাহুলদের সাথে বেরিয়েছে। মাত্রই স্রোত পিটপিট করে চোখ খুলতেই পাশে বসে থাকা দোয়েলকে দেখল। খুশিতে লাফ মেরে উঠে বসলো সে। দোয়েলকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আরে দোয়েল আপু, তুমিও এসেছো? আমার যে কি আনন্দ লাগছে। দোয়েল তাকালো স্রোতের দিকে। ওর হাসির উত্তরে হাসি দিয়ে বলল, আমি একা আসিনি, স্রোত দীপ্তও এসেছে। স্রোতের ঠোঁটের হাসি চওড়া হলো। দোয়েলের সাথে বেশ অনেকক্ষণ গল্প করলো সে। বিছানা থেকে উঠে বাইরে তাকালেই সুন্দর এক দৃশ্য দেখলো স্রোত। চারিদিকটা কত সুন্দর, গাছপালা আর সবুজে ঘেরা মাঠ। কিছু দূরে দেখা যাচ্ছে ঝর্ণা। মাটি কেটে বানানো হয়েছে সুন্দর রাস্তা, তার উপরে ঘাসের আস্তর। যেন সিলেটের বুকে এক টুকরো সুইজারল্যান্ড। বাংলা সুইজারল্যান্ড বললে কম হবে না। স্রোত মনে মনে ভাবলো যদি একটা সাদা রঙের গাউন থাকতো, ওটা পরে চুলগুলো সব খোলা রেখে এই সবুজ মাঠের মাঝখানে দাঁড়াতো সে। মাথায় একটা ক্রাউন হলে মন্দ হতো না, পরিপুরি একটা ফিল আসতো তাহলে। দোয়েল এসে স্রোতের কাঁধ স্পর্শ করে বলল, কি রে স্রোত, কি এত ভাবিস? সাথে সাথে বলল স্রোত, উনি কোথায় দোয়েল আপু? দোয়েল যদিও জানে স্রোত কাব্যের কথাই বলেছে, তবু ওকে লজ্জা দিতে বলল, উনি? এই উনিটা আবার কে? নিজের কাজে সফল হলো দোয়েল। স্রোত খানিকটা লজ্জা পেয়ে মাথাটা নুইয়ে নিল। শাড়ির আঁচলে আঙ্গুল প্যাচাতে প্যাচাতে বলল, তোমার ভাই? কথাটা বলেই জানালার দিকে মুখ করে দাঁড়ালো স্রোত। অবলোকন করলো বাহিরে সুন্দর দৃশ্য। এরই মধ্যে কানে ভেসে এলো দোয়েলের গলা, আচ্ছা ভাইয়া তো বাইরে, তুই ওদিকে তাকিয়ে কি দেখছিস এত? আমি ভাবছিলাম একটা সাদা রঙের গাউন পরে ওই সবুজ মাঠে গিয়ে হাঁটবো। একদম না। কেন? ভাইয়া আমাকে তোর দায়িত্ব দিয়ে গেছে, বাইরে বেরোনো যাবে না, চুপচাপ গিয়ে বিছানায় বসে থাক। স্রোত গাল ফুলালো। বিছানায় গিয়ে বসতে বসতে বলল, তুমি দিন দিন ওই রাগী খরগোশের মতো খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছ। আমি আগে থেকে ভাইয়ের মতো, মুখে যা মনেও তা। মিষ্টি কথা যে আমি বলতে পারি না স্রোত। স্রোত কিছু সময় চুপ থাকলো। মুচকি হেসে বলল, কে বলেছে পারো না? সেদিন তো দেখলাম রাহুল ভাইয়ের সাথে কত সুন্দর করে কথা বলছিলে। দোয়েলের চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম। আমতা আমতা করে জিজ্ঞাসা করলো সে, কোন দিনের কথা বলছিস? যেদিন তুমি বাথরুমে পড়ে গেলে আর রাহুল ভাইয়া। পুরো কথাটা বলার আগে স্রোতকে থামিয়ে দিল দোয়েল। লজ্জায় মরছে মেয়েটা। কোনো মতে কথা কাটিয়ে পালিয়ে যেতে চাইল সে। তখনই বলল স্রোত, তোমার জীবনে মিষ্টতা নিয়ে আসার জন্য রাহুল ভাইয়াকে প্রয়োজন দোয়েল আপু। আমি জানি তুমি ওনাকে পছন্দ করো, আর কতদিন নিজের মনের কথা চেপে রাখবে বলো তো? দোয়েল তখন দরজার সামনে স্রোতের কথায় ফিরে তাকালো সে, কিন্তু কোনো উত্তর না দিয়ে চলে গেল জায়গা ছেড়ে। সময়টা সন্ধ্যা শুরু। চারিদিকটা আস্তে আস্তে অন্ধকারে ডুবে যাচ্ছে। একটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মধু। ওর সাজ পোশাক সবসময়ের মতোই। পরনে কালো প্যান্ট, গায়ে কালো টি শার্ট, তার উপরে ড্যানিম জ্যাকেট, মুখে লাগানো কালো রঙের মাস্ক। মধু হাঁটছে আর গুনগুন করে গান গাইছে। আশেপাশে কারো উপস্থিতি টের পেয়ে গান থামালো মধু। তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে তাকালো পেছনের দিকে। মনে হলো ওর হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটছে কেউ, কিন্তু পেছনের দিকে তাকালে কাউকে দেখতে পাচ্ছে না সে। এভাবে চলে গেল কিছুটা সময়। মধু তার নিজের মতোই এগুলো সামনের দিকে। কিছু দূর গেলেই জঙ্গলের রাস্তা। জঙ্গলের একেবারে মাঝখানে গিয়ে যে ছোট্ট বাড়িটা, ওই অবধি মধুর গন্তব্য।
মধু সামনে আগাচ্ছিল, আবারও সন্দেহ হলো। হাঁটতে হাঁটতে চলে গেল। অন্যদিকে মধু দাঁড়িয়ে আছে বড় একটা বটগাছের আড়ালে। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। নিশ্চিত মনে সে বেরোতে নিল। তখনই চোখ আটকালো এক মেয়ের দিকে। আবারও গিয়ে লুকালো গাছের পিছনে। মধু পর্যবেক্ষণ করলো মেয়েটাকে। এটার গায়ে গাঢ় ধূসর রঙের ফুল হাতা বোতামালা শার্ট, শার্টের হাতা গুটিয়ে রাখা হয়েছে কনুইয়ের উপর পর্যন্ত। শার্টটা ইন করা হাইভেস্ট কালো রঙের জিন্স প্যান্টের সাথে। মুখে মাস্ক আর চোখে সাদা ফ্রেমের চশমা। এলোমেলো চুলগুলো আটকে রেখেছে একটা ক্লিপ দিয়ে। মেয়েটার মুখে মাস্ক লাগানো বিধায় মধু বুঝতে পারছে না সে কে, কিন্তু উচ্চতা, গায়ের রং, চালচলন সব যেন উঠছে না। মধু যা ভাবছে তাই কি সত্যি? মেয়েটা কি তবে ওর কাছের কেউ? মেয়েটা ধীর পায়ে সামনের দিকে এগিয়ে গেল। কিছু দূর যেতেই থেমে গেল তার পা। মনে হলো কেউ তার মাথায় বন্দুক তাক করেছে। পিছু ফিরে তাকাতেই মনের ভাবনা সত্যি হলো মেয়েটির, কিন্তু চোখে মুখে সেই আগের মতো এই ভয়ের ছাপটুকুও নেই। মধুর কেমন সন্দেহ হচ্ছে কে এই মেয়ে, কেনই বা ফলো করছে ওকে। মধু যখনই হাত দিয়ে মেয়েটার মুখের মাস্ক খুলবে তখনই আক্রমণ করে বসলো সে। হাতে ধারালো কিছুর আঘাত পড়ায় মধু চোখ মুখ কুচকে সরে গেল কিছুটা দূরে। তীব্র রাগ নিয়ে যখন চোখ খুলল আর খুঁজে পেল না মেয়েটিকে। হাতটা চোখের সামনে আনতেই রক্তের দেখা পেল সে। কাটা স্থান হাত দিয়ে চেপে ধরে দাঁত কিরমির করে বলল মধু, তোমাকে আমি দেখে নেব মেয়ে। আমাকে আঘাত করে নিজের মৃত্যু ডেকে আনলে। মধু চলে গেল যেদিকে এসেছিল সেদিকে। এখন আর অন্য কোথাও যাওয়া ঠিক হবে না। ওকে খোঁজ নিতে হবে মেয়েটাকে। কোন মতলবে বা ঘুরছে ওর পিছু পিছু। রাত প্রায় 12টার মতো। বাইরে ক্যাম্প বানিয়েছে রাহুলরা। রিসোর্টের সুন্দর রুমে মন বসছে না তাদের, ট্যুরের ফিলই পাচ্ছে না, তাই বাইরে এসে ক্যাম্প বানিয়েছে। রাত হওয়ায় হালকা অন্ধকার বিরাজ করছে চারিপাশে। আকাশে জমেছে তারার মেলা। চারিপাশে সবুজ ঘাস, গাছ, আর কিছু দূরে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়। কটেজগুলোতে কেবল আলো জ্বলছে। নির্মল পরিবেশে খোলা আকাশের নিচে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। মাঝখানে আগুন জ্বালিয়ে চারিপাশে বসে আছে রাহুলরা। কখনো এটা ওটা বানিয়ে খাচ্ছে সবাই, আবার কখনো খেলা হচ্ছে গানের গুলি। দীপ্তর দুই পাশে দাঁড়িয়ে আছে দোয়েল আর রাহুল। দোয়েল না তাকালেও রাহুল আর চোখে বারবার তাকাচ্ছে দোয়েলের দিকে। রাহুলের পাখিকে আজ বড্ড সুন্দর লাগছে। হালকা আলো পড়ছে ওর চোখে মুখে। হাসার কারণে শ্যামবর্ণের মুখটা দারুণ লাগছে। দীপ্তর হাত টেনে বলল রাহুল, খোকা সরো তো, আমার পাখিকে দেখতে সমস্যা হচ্ছে। দীপ্ত ভ্রু কুচকালো, চোখের চশমাটা হাতে দিয়ে ঠেলে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।